সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে কলিজার বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1199তম পর্বে আপনাকে বরাবর মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো সিলেটের ছেলে বিকাশ কুমারের জীবনের ভয়ঙ্কর রকম কষ্ট করে করুণ বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল প্রকাশ্যে স্ত্রীর জুতার ভারী খেয়ে আত্মহত্যা করে এক হিন্দু স্বামী। দেখেন, আমাদের এই সমাজে কোনো নারী নির্যাতন হলে সে খুব চিৎকার করে সবার কাছে বলতে পারে এবং এই নারীকে সহানুভূতি দেখানোর জন্য অনেক মানুষ তার পাশে এসে দাঁড়ায়। কিন্তু আমাদের সমাজে নারী নির্যাতনের পাশাপাশি পুরুষ নির্যাতনও হয়, কিন্তু পুরুষ মানুষ তারই নির্যাতনের কথা না পারে মুখ ফুটে কাউকে বলতে, না পারে ভিতরে লুকিয়ে রাখতে, এবং ভিতরের কষ্টটা যখন এত তীব্র হয়ে যায় যে মানুষটা আর এই কষ্টে নিঃশ্বাস নিতে পারে না, তবে সর্বশেষে এই পথটাই বেছে নেয়। চরম কষ্ট করে এক হিন্দু ভাইয়ের করুণ বাস্তব জীবন কাহিনী। আমি সবাইকে অনুরোধ করবো শুরু থেকে শেষ পর্যন্ত সিলেটের ভাই বিকাশ কুমারের এই বাস্তব গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে বিকাশ কুমারকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। মুসলিম ভাইদের সালাম আর হিন্দু ভাইদের নমস্কার। আমার নাম বিকাশ বড়ুয়া, আমার বাড়ি সিলেট। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার ছোট একটা ভাই আর ছোট দুইটা বোন। আমরা টোটাল 2 বোন 2 ভাই। আমাদের পরিবারটা সিলেট শহর ঘেঁষে কোনো এক এলাকার এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন ব্যবসায়ী। সিলেট শহরে আমার বাবার রয়েছে অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান, তার মাঝে অন্যতম হচ্ছে স্বর্ণের দোকান। আমার বাবা নাম করে একজন স্বর্ণ ব্যবসায়ী সিলেটের, এবং আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমাদের পরিবারটা অনেক সুখী একটা পরিবার। আমাদের পরিবারে আমি ছোটোবেলা থেকে তেমন কোনো অভাব অনটন দেখিনি। প্রচুর সুখে আর শান্তিতে আমার শৈশবের দিনগুলো কাটে। আমি ছোটোবেলা থেকে পড়াশোনার প্রতি খুব মনোযোগী ছিলাম। আমি খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করতাম, যার কারণে আমার আব্বা আম্মু, আমার পরিবারের অন্য দিদিভাই যারাই আছে, তারা সবাই আমাকে অনেক বেশি ভালোবাসতো। সবার ভালোবাসা নিয়ে আমার শৈশবের দিনগুলো হাঁটি হাঁটি পাপা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। একটা পর্যায়ে আমি আমাদের এলাকারই স্কুলের গণ্ডি পার করে, প্রাইমারি স্কুলের গণ্ডি পার করে স্কুলে মানে হাই স্কুলে উঠি। এবং হাই স্কুলে আমি যখন ক্লাস 8-এ পড়ি, তখন থেকে আমি আমার বাপের স্বর্ণ দোকানে একটু সময় দিতাম। মাঝে মাঝে আব্বুর স্বর্ণ দোকানে এসে বসতাম, আব্বুর সাথে ব্যবসা বাণিজ্য করতাম, এবং আমার আব্বু যথারীতি আমাকে অনেক বেশি ভালোবাসতো। যার জন্য ছোটোবেলা থেকে কিভাবে স্বর্ণ বানাতে হয়, স্বর্ণের অনেকগুলো কারিকুলান আমার বাবা আমাকে হাতে কলমে শেখাতো। আমি ছোটোবেলা থেকে না একজন পাকা কারিগর হয়ে উঠি। আমি যদিও ওই স্বর্ণ দোকানের মালিকের ছেলে ছিলাম, তারপরেও কর্মচারীদের সাথে আমি বেশিরভাগ সময় স্বর্ণের বালা বানাতাম। স্বর্ণের তৈরি বিভিন্ন অর্নামেন্টস আমি তৈরি করতাম। এগুলো তৈরি করতে আমার কাছে খুব ভালোই লাগতো। এগুলো তৈরি করতে আমার কাছে অনেক ভালো লাগতো। আমার সময়গুলো খুব মিষ্টিভাবে কাটতে থাকে। এরকম করতে করতে আমি আমার হাই স্কুলের গণ্ডিও পার করি। হাই স্কুলে আমি এসএসসি পরীক্ষা দিই, এবং এসএসসিতে আমি সেই সময় খুব ভালো রেজাল্টে পাস করি। আমি A+ পাই, এবং A+ পাওয়ার পরে আমার সিলেটেরই একটা কলেজে আমি তখন ভর্তি হই। সিলেট কলেজে পড়াশোনা করতাম, এবং আমি না ছোটোবেলা থেকে অনেক বেশি ইমোশনাল ছিলাম, অনেক বেশি আবেগ প্রবণিত ছিলাম। অল্প আঘাতে আমার চোখে পানি চলে আসতো। আমি কেন জানি কারো দুঃখ সহ্য করতে পারতাম না, কারো কষ্ট সহ্য করতে পারতাম না। কেউ যদি আমার কাছে এসে ইনিয়ে ভিনিয়ে কোনো দুঃখের কথা বলতো, আমি সহ্য করে থাকতে পারতাম না। এরকম হতো, আমি যখন আব্বার ওই স্বর্ণকারের ক্যাশে বসতাম, অনেক সময় অনেকেই আসতো ভিক্ষার জন্য কোনো মানুষ আসলে আমি কাউকেই খালি হাতে ফিরাইতাম না, এবং 2 হাত ভরে দান করতাম। যদিও আমার বাবার এটা মোটেও পছন্দ ছিল না। আব্বা এই নিয়ে আমার সাথে অনেক বকাবাদ্য করতো, আমাকে অনেক কথা শোনাইতো যে এসবের তো প্রয়োজন নাই, এগুলো কেন করতেছিস, বা এগুলো কি, এই সে অনেক কিছু আব্বু আমাকে বলতো। যাই হোক, কেমন করে আমি আস্তে আস্তে করে দিনকাল পার করতেছিলাম, ভালোভাবে কাটি। একদিন হলো কি, আমাদের বাসা থেকে আমাদের যেই বিল্ডিংটা আছে, এটা আমাদের নিজেদেরই বিল্ডিং, 3 তলা একটা বিল্ডিং। এটা আমার আব্বুর নিজের করা, ওইখানে আমরা থাকি এবং ভাড়াও দিই। তো আমাদের বিল্ডিংয়ের সামনে কিছু বস্তি বাড়ির মতো আছে। তো ওই বস্তি বাড়িগুলোর মধ্যে সবসময় ঝগড়া হতো, সবসময় ঝামেলা হতো। এই জিনিসগুলো দেখতাম, এবং ওই বস্তি বাড়ির একটা মেয়ে নাম হচ্ছে নীলা, এবং ওই নীলা মেয়েটা মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতো, আমাদের ঘরে আসতো, এবং আমাদের ঘরে এসে
টুকিটাকি আমাদের কাজ টাজ করে দিত। আমাদের ঘরে আসতো, ধরেন মুসলিম মেয়ে আইসা আমাদের এটা ওইটা কাজ টাজ করতো, আমার আব্বু আম্মু কাজ করাতো। ওই যে মুসলিম হিন্দু এই ভেদাভেদটা আমার আব্বা আমার মাঝে ছিল না। তো এমন করে সময়গুলো কাটতে কাটতে একটা দিন হলো কি, আমি দুপুরবেলা আমার ওই দোকানে বসে আছি, মানে আমাদের ওই স্বর্ণের দোকানে বসে আছি। তো এই নীলা মেয়েটা বিয়ে করছে, মনে হয় কিছুদিন হয়েছে বিয়ে করছে এরকম। তো ওর বিয়েতেও আমাদেরকে কোনো কিছু বলে নাই বা আমরা জানিও না। তো আমার দোকানে আসার পর ওই দিন দোকানের কর্মচারী ছিল 2জন, আর আমি এসে বসে আছি। আমার এসে বললো, বিকাশ ভাই নমস্কার। আমি বললাম জি বলো। পরে বলতেছে ওর জামাই আসছে, জামাই আসার পরে ওই নাকফুল, মানে বিয়ের জন্য যে নাকফুল হয়, তা নাকফুল দেখতেছে। তাই আমি বললাম, নীলা বিয়ে হইলো এতদিন, তুমি আর এখন নাকফুল নিতে আসছো? তা অনেকগুলো নাকফুল দেখলাম, একটা নাকফুল ওর খুব পছন্দ হয়েছে। এখন পছন্দ হওয়ার পরে ওই নাকফুলটা ও তখন কিনবে, ও বলতেছে এটা কিনবে। ওর জামাই বলতেছে এটা কিনে দিবে না, মানে ওর জামাইয়ের কাছে এত টাকা নাই, এটা একটু ভারী একটু ওজনই। তা বলতেছে আমার কাছে এত টাকা নাই, আমি এটা কিনে দিব না। পরে বলতেছে যে না আমার এইটাই কিনে দাও। ও খুব মানে জোরাজোরি করতেছে, এবং এক সময় ওর জামাই ওকে মানে একটা ধমক দিল খুব জোরে। ধমকটা দিয়েও ওর হাত ধরে টেনে দোকান থেকে বের করে নিয়ে যাচ্ছে। এই দৃশ্যটা আমি তখন দেখলাম, দেখার পরে আমার কাছে খুব খারাপ লাগলো যে এই মেয়েটা দেখতে শুনতে অনেকটা সুন্দর, মানে অনেক সুন্দরী, কিন্তু মেয়েটা যে ছেলেটাকে বিয়ে করছে এই ছেলেটা দেখতে শুনতে মোটেও ভালো না, এবং ছেলেটা একটু অন্য প্রকৃতির, মানে নেশা টেশা করে এই টাইপের একটা ছেলে। তা এইরকম একটা ছেলের মেয়েটা বিয়ে করলো, দেখার পরে আমার ভিতরে না ভাই খুব কষ্ট কাজ করতেছে মেয়েটার জন্য। এবং এই মেয়েটার বাড়ি হচ্ছে গিয়ে ময়মনসিংহে, ওর বাড়ি ময়মনসিং, এবং ও এইখানে ওর কোনো খালার বাসায় থাকতো, এবং সেখান থেকে আস্তে আস্তে করে ওই ছেলের সাথে রিলেশন করে, এবং ছেলের সাথে পালিয়েও চলে আসে, মানে ছেলের সাথে পালিয়েও বিয়ে করে ফেলে। ফ্যামিলির সাথে ওর সম্পর্ক টোটালি কিন্তু নাই, যে যতটুকু আমি জানি আর কি ততটুকুই বলছি। এরপরে যেটা হইলো, তো এই জিনিসটা দেখার পরে আমার কাছে অনেকটা কষ্ট হলো, এবং এই নীলা মেয়েটাকে আমার আগ থেকে অনেকটা ভালো লাগতো। আমাদের ঘরে আসতো, কাজ করতো, খুবই নম্র ভদ্র এবং অনেক ভালো আচরণ করতো। তো আমি কি করলাম, বিকেলবেলা দোকান থেকে বেরোয়ার সময় এই নাকের নাকফুলটা একটা টিস্যু পেয়েছি, আমি তখন আমার পকেটে নিয়ে মানিব্যাগের মধ্যে নিয়ে আমি তখন বের হয়েছিলাম। তা ওই দিন বের হয়েছি, ওই দিন কেটে গেল, এবং পরের দিন সকালবেলা মেয়েটা ভোরে আসছে আমাদের বাড়িতে কাজ করার জন্য। এখন কাজ করার জন্য যখন আসছে, কাজ করতেছে পাকঘরের মধ্যে, মানে তো আমি তার দেখে ডাক দিছি, আমার নীলা এদিকে আসো। আসার পরে আমি বললাম, নীলা, মানে পকেট থেকে আমি মানিব্যাগ থেকে এই নাকের নাকফুলটা বের করছি, বের করে আমি বললাম এটা নিয়ে যাও। পরে আমারে বলে, এটা আমি টাকা দিব কোত্থেকে? আমি যে টাকা বেতন পাই ওই টাকা তো আমার ঘর ভাড়াই, মানে আমি ঘর ভাড়াই দিতে পারি না। আর আপনি তো জানেনই আমার হাজব্যান্ডে কোনো কাজ কাম করে না, ও কোনো কাজ কাম করে না, ও বউ করে ঘুরে বেড়ায়। তো আমি তো এটা করতে পারবো না, মানে আমার তো কেমন কেমন লাগতেছে, যদি কোনো মানে আমি আপনার টাকা কিভাবে পরিশোধ করব। আমি বললাম, আরে ধুর ছাই, এত টাকাটুকু নিয়ে চিন্তা করো না, তো টাকাটুকু দেওয়া যাবে, মানে টাকা তুমি ওকে দিতে পারবা, এটা নিয়ে তো টেনশনের কিছু নাই। পরে আমার বলতেছে যে না না না, আমি টাকা দিতে পারবো না, এটা আপনি নিয়ে যান, আমি কাজ করে যে টাকা বেতন পাই আমার ঘর ভাড়া টার ভাড়া দেওয়া লাগে, অনেক ঝামেলা আছে, মানে যায় ঝামেলা আছে। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, তোমার আমি একটা কথা বলি শোনো, তুমি টেনশন করো না, আমাকে এই এই নাকের নাকফুলের টাকা দিতে হবে না, এটা তুমি যে আমাদের বাসায় আসো থাকো, আমি এই জন্য তোমাকে এটা এমনি গিফট করলাম, মানে এমনিই দিলাম। তো দেওয়ার পরও নিতে চায় না, তারপর জোরাজোরি করে আমাকে দিয়ে দিলাম। এবং ওরে ওই নাকের নাকফুলটা দেওয়াতে না আমার ভিতর অনেকটা শান্তি অনুভব হলো, মানে আমি লিটারেলি অনেকটা ভালো, মানে খুশি হলাম যে আলহামদুলিল্লাহ, যাই হোক, মানে ভগবানের দোয়া আমার কাছ থেকে জিনিসটাও নিয়ে গেছে। তো এটাও নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে এইভাবে আমি তখন আবার দোকানদারি করি। তার 2 দিন পরেই আমি হঠাৎ জানতে বললাম মেয়েটা হসপিটালে। আরেকটা লোকের মাধ্যমে জানলাম দুপুরবেলা ও হসপিটালে, এবং ওর খুব খারাপ অবস্থা। তো হসপিটালে কেন জানতে পারলাম যে ওর হাজব্যান্ড ওকে মেরে হসপিটালে ভর্তি করাই দিছে, এরকম একটা খবর পাইলাম। এবং এই খবরটাতে আমি তখন অনেক মর্মাহত হলাম, অনেকটা কষ্ট পাইলাম। পাওয়ার পরে আমি তখন আস্তে আস্তে করে, মানে দোকানটা ক্লোজ হয়ে দুপুরের পরে আমি তখন ওই হসপিটালে দিয়ে গেলাম, ওসমানী মেডিকেলে ছিল। এবং মেডিকেলে যাওয়ার পরে দেখলাম যে মেয়েটার চিকিৎসা হচ্ছে না, তার নাক টাক ফাটাই ফেলছে ঘুষিয়ে, এবং শরীরের বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে মারছে। পরে আমি বললাম যে নীলা, তোমার এই অবস্থা কেন, তোমাকে এভাবে মারলো কেন? বলে আমাকে তো মারছে আপনার কারণে। আমি বললাম আমার কারণে? কেন আমার কারণে? বলে আপনি যে আমাকে নাকফুল দিছেন এটা তো আমি পড়ছিলাম, এবং এইটা পড়ার পরে আমার স্বামী এটা দেখছে যে আমি একটা নাকফুল পড়ছি, এবং এইটা দেখার পরে ও আমার উপরে খুব রেগে গেছে, মানে এত রেগে গেছে যা বলার মতো না। এবং রাগের মানে রাগ করে একটা পর্যায়ে আমাকে মারছে, মানে আমাকে মারছে, আমার গায়ে হাত তুলছে, এবং ও আমাকে ডিরেক্টলি হচ্ছে তালাক দিয়ে দিছে। আমি বললাম কী বললা তুমি, তোমার হাজব্যান্ড এতটাই খারাপ, সামান্য একটা নাকফুলের জন্য তোমাকে তালাক দিয়ে দিল? ও আমাকে বলে, ওরে আপনি চিনেন না, ও অনেক ডেয়ারে, ও মানে অনেক খারাপ, তা আমাকে তালাক দিয়ে দিছে। পরে আমি বললাম যে ভাই রে ভাই,
মানুষ যে এত খারাপ হতে পারে এটা তোমার সাথে পরিচয় না হলে আমি কখনোই বুঝতাম না। মানে কীভাবে তোমার হাজব্যান্ড তোমাকে এভাবে মাইরা এইভাবে মানুষ মারতে পারে। তাই আমি তখন তারে বুঝালাম, আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, তো ওকে মানে করো না। এরপরে মেয়েটা তখন কী করলো, ওই হসপিটালে থাকে আমি তার মানে যে চিকিৎসার যে টাকাটা, ওই টাকাটা আমি দিতাম, তার চিকিৎসার ব্যয়ভার আমি দিতাম। এবং তার একটা হাত কিন্তু তার হাজব্যান্ড ভেঙে ফেলে, মানে একটা হাত টোটালি ভেঙে ফেলে। তো এটার চিকিৎসা করতে অনেক টাকা লাগে। সে মোটামুটি প্রায় 15 দিন হসপিটালে থাকে এবং ওই 15 দিনে হসপিটালে অনেক টাকা বিল আসে, তার ট্রিটমেন্টের অনেক টাকা বিল আসে এবং এই বিলটা আমিই পরিশোধ করি, মানে পুরোটা টাকা আমিই তাকে দিয়ে থাকি এবং চিকিৎসা করে দেন ও তখন বাসায় চলে আসে। তো বাসায় চলে আসার পরে ভগবানের কৃপায় ও তখন বাসার মধ্যে আসে এবং এর প্রায় আপনার 15-16 দিন পরেই আমাদের দোকানে একদিন আসছে, আয়সা বলতেছে যে বিকাশ ভাই আমার কয়টা টাকা দেন, এমনি বলতেছে। আমি বললাম কেন, বলে আমার বাসায় বাজার নাই। তাই বললাম আচ্ছা ঠিক আছে। এরপর আমি ওর বাসায় নিজে বাজার পাঠাইছি, আমার দোকানের কর্মচারী দিয়া আমি নিজে ওর জন্য ওর বাসায় বাজার পাঠাইছি। এবং আমি আমার মানে দোকানের ছেলেটারে বলছি যে ওর যখন মানে টাকার জন্য আসলে আব্বা যদি থাকে তাহলে তো দিবা না, আর আব্বু না থাকলে ও যখন যে টাকা চায় তুমি দিও, আমারে বলে দিও, আমি পরে পরিশোধ করে দিব। তো এরপরেও মাঝে মাঝে আমাদের দোকানে আসতো, টাকা টুকা নিয়ে যাইতো এবং আব্বুর সাথে মানে আব্বুকে দেখলে আসতো না, আমি থাকলে আসতো। তো প্রায় 2-3 মাসের মতো ওর ঘর ভাড়া, ওর খাওয়া, ওর থাকায় সমস্ত খরচ আমিই দিতাম। তো আমিই দিতাম তার কারণ হচ্ছে মানে এই যে মেয়েটা অসহায় ছিল, ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ নাই, যাকে বিয়ে করছে সেও চলে গেছে, তার সাথে রিলেশন ব্রেকআপ করে ফেলছে। তো এই জন্য আমি তখন মানে তার ওভাবে টাকা পয়সা দিতাম বা তার সাথে আমি সম্পর্ক রাখতাম। তেমন করতে করতে মাঝে মাঝে আমার মন অনেক খারাপ থাকতো, খারাপ থাকলে আমি বাইরের দিকে ঘুরতে চাইতাম। এবং বাইরের দিকে বলতে যে সিলেটের মধ্যেই ধরেন কোনো সুরমা নদীর পাড়ে বা এখানে ওইখানে বিভিন্ন জায়গায় একটু বসতাম এবং এরকম করতে করতে তখন আমি তারে ফোন দিতাম, মানে নীলা তুমি কই আসো, তা বলে আমি এখানে আসছি। আমি বললাম আসবো নাকি এদিকে, তো ওইদিকে আসতাম, ওর সাথে বসে বসে গল্প করতাম, ওর সাথে বিভিন্ন কথাবার্তা বলতাম। কিন্তু এখানে অন্যরকম কোনো কিছু চিন্তা করার কোনো কারণ নেই, মানে ওরকম কিছুই না, জাস্ট ও আসতো আমার সাথে বসতো, ও গল্প গুজব করতো, কথাবার্তা বলতো এবং আমি ওর সাথে কথাবার্তা বলতাম, এরকম করতে করতে মোটামুটি প্রায় আপনার 1.5 বছর মতো ও তখন ওই দোকানেই মানে আমাদের এই ইয়াতেই থাকে এবং আমাদের বাড়িতে যাইতো, কাজ করতো, আবারও আগের মতো করে ওইখানে থাকতেছে। এরকম করতে করতে ওর সাথে কিন্তু আমার খুব ক্লোজ একটা সম্পর্ক হয়ে যায়, যদিও আমাদের বাসায়ও কাজ করতো, কিন্তু ওর সাথে আমার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যায়, মানে ফ্রেন্ডলি একটা সম্পর্ক হয়। আমি আমার সমস্ত দুঃখ সুখ ওর সাথে শেয়ার করি। ও যদিও বাসায় কাজ করে আমাদের, কিন্তু ও অনেক ট্যালেন্ট ছিল, অনেক মেধাবী ছিল, আমি অনেক কিছু বুঝতো। আমি কোনো একটা কথা বললে এইটার খুব ভালোভাবে রিপ্লাই করতে পারতো, এটা অনেক ভালোভাবে বুঝতো, মানে খুবই মানে ফ্রেন্ডলি একজন পার্সন ছিল। তো এরপরে হলো কি, এরকম করতে করতে আমি মোটামুটি অনেকটাই বড় হয়ে গেছি অ্যান্ড পরিবার থেকে তখন সিদ্ধান্ত নেওয়া হলো যে আমাকে বিয়ে করাবে। আমি যেহেতু পরিবারের বড় ছেলে, সবার ইচ্ছে যে আমাকে কম বয়সে বিয়ে করায় ফেলবে। তো আমাকে বিয়ে করার জন্য এদিক সেদিক বিভিন্ন দিকে তারা মেয়ে খুঁজতেছে, অনেক দিকে অনেক জায়গায় মেয়ে খুঁজতেছে, তো মেয়ে পায় না, মানে ওরকম আমাদের ফ্যামিলির সাথে অ্যাডজাস্টমেন্ট হয় না, এরকম কোনো মেয়ে আমার পরিবার খুঁজে পাচ্ছে না। অ্যান্ড এরকম করতে করতে আমার পরিবার থেকে যখন আমার জন্য মেয়ে খুঁজতেছে, আমি একটা বিষয় খেয়াল করে দেখলাম যে নীলাজানি কেমন অনেকটা নার্ভাস হয়ে যাচ্ছে, মানে কেমন মন খারাপ করে থাকে এইটা সেটা। তো একদিন হলো কি, আমি ওর সাথে বিকেলবেলা সুরমা নদীর পাড়ে বসে আছি। তো বসে থাকতে থাকতে ও আমারে বলতেছে, আচ্ছা বিকাশ ভাই আপনি একটা কথা জিজ্ঞেস করবো? আমি বললাম হ্যাঁ করো। বলে আপনার কেমন মেয়ে পছন্দ? আমি বললাম সত্যি কথা বলতে গেলে কি আমার কেমন মেয়ে পছন্দ এটা যদি বলতে যাই তাহলে বলতে হবে আমার তোমার মতো মেয়ে পছন্দ। এইটা বলা মাত্রই ও তখন মানে আমার দিকে তাকিয়ে বলতেছে যে তাহলে আমাকে বিয়ে করে ফেলেন, এমনিই বলতেছে। আমি বললাম মানে আমি বুঝলাম না এটা কি বললা। বলতেছে আপনি বললেন না যে আমাকেই পছন্দ, তো যদি আপনার আমাকেই পছন্দ হয় তো আপনি আমাকে বিয়ে করে ফেলেন। ওর কথাটা শোনার পরে আমি তখন বললাম, নীলা কি বলতেছে এগুলা, তুমি হচ্ছে মুসলিম আর আমি হচ্ছি হিন্দু, আমাদের মাঝে তো সম্পর্ক কখনো হয় না। ও আমাকে বলে কেন, আজ পর্যন্ত কি কোনো মুসলিম ছেলে কোনো হিন্দু ছেলে কোনো মুসলিম মেয়েকে বিয়ে করে নাই? এরকম রেকর্ড কি পৃথিবীতে নাই? মানে এটা কি আপনিই প্রথম বলতেছেন নাকি আপনিই প্রথম করতেছেন? আমি বললাম না 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 না, এরকম কিছুই না, আসলে আমি কখনোই না তোমাকে নিয়ে এরকম কোনো চিন্তা করি নাই, আমি কখনোই ভাবি নাই যে মানে তোমাকে নিয়ে এরকম কোনো চিন্তা ভাবনা আমার মাথায় কখনো আসেই নাই, আর হুটহাট করে এরকম তো মানে হতেই পারে না, বা আমি তো চিন্তা করতে পারতেছি না। পরে আমাকে বলে তো ঠিক আছে, আগে চিন্তা করেন নাই এখন চিন্তা করেন, আগে ভাবেন নাই এখন ভাবেন,
যে আপনি আমাকে পছন্দ করেন, আমাকে ভালোবাসেন, তো আমাকে বিয়ে করেন। আমাকে বিয়ে করলে আমি আপনাকে অনেক সুখে রাখবো, অনেক ভালো রাখবো, অনেক শান্তিতে রাখবো, আপনাকে কোনো কষ্ট দিব না, অলওয়েজ আপনি টেক কেয়ার করবো, মানে অনেক কথাবার্তা আমাকে বলতেছে। আমি তখন বললাম, নীলা দেখো আসলে এটা কোনো মানে বিষয় না। আর কথা হচ্ছে গিয়া তুমি এরকমভাবে কোনো থিঙ্ক করো না, আমার এরকম চিন্তা ভাবনা নাই, কিন্তু তুমি আমার ফ্রেন্ডলি একটা মানুষ। ও আমাকে তখন বলে, জানি তো আপনারা বড়লোক, আপনার বাবার অনেক টাকা পয়সা আছে, আপনাদের অনেক ধন সম্পত্তি, এই জন্য কি আর আপনি আমার মতো একটা মেয়েরই বিয়ে করবেন? আপনি তো আমার মতো একটা মেয়েরে কখনোই বিয়ে করবেন না। আমি এমনি বলছি আর কি, ওই যে আপনি বললেন না যে আমার মতো মেয়ে আপনার পছন্দ, তো আমার মতো মেয়ে আপনার পছন্দ, এই জন্য আমি এই কথাটা বলছি, অন্য কোনো কিছু না। আমি বললাম, না নীলা, আসলে এরকমভাবে চিন্তা করার কোনো কারণ নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা, আমি দেখি। এরপর হতো কি, মাঝে মাঝে ও দেখতাম আমাদের বাসার মধ্যে আমার দিকে অদ্ভুতভাবে তাকায় থাকতো এবং কেমন জানি আমার একটু বেশি টেক কেয়ার করতো, অনেক যত্ন করতো, এবং আমার যখন যা মন চাইতো ও তাই করতো। মানে আমি বুঝতে পারতাম যে মেয়েটা আমার উপরে অনেকটা কেয়ারিং, আমাকে অনেকটা পছন্দ করে এবং আমার প্রতি তার এক অন্যরকম টান এবং অন্যরকম ভালোবাসা। এই জিনিসটা বুঝতে পারার পরে আমার কাছে মনে হলো যে মেয়েটা আমাকে এত পছন্দ করে, এত ভালোবাসে, এত আদর করে, যত্ন করে, তা এই মেয়েটা একটা গরিব মেয়ে হয়েছে তো কী হয়েছে, ওর একটা বিয়ে হয়েছে তো কী হয়েছে, মেয়েটাকে তো আমার পছন্দ হয়, অত সুন্দর, লম্বা, ফর্সা, সর্বদিক থেকে অনেকটা পারফেক্ট। ও যদি আমাকে বিয়ে করে তাহলে আমার মনের ভিতর থেকে বলে উঠলো কেউ একজন যে আমি এতে রাজি। মানে আমি রাজি হলাম। এমন করে কয়েকটা দিন কাটার পরে ও হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে পড়লো, মানে জ্বর, আমাদের কাজে আসতে পারে না, এই ঘরের মধ্যে অলওয়েজে বসে মানে শুয়ে বসে থাকে। তেমনি প্রতিদিন দোকানে যাওয়ার সময় ওর বাসায় যাইতাম, ওর ওষুধ বড়ি কিনে দিয়ে আসতাম, ফল ফ্রুট কিনে দিয়ে আসতাম এবং হোটেল থেকে ওর খাবার দাবার কিনে দিয়ে আসতাম। মানে ওকে আমি প্রচুর পরিমাণের আদর, টেক কেয়ার এবং যত্ন করি। এমন করতে করতে একদিন হঠাৎ করে আমার হাত ধরে কান্না করতে শুরু করে। কান্না করতে শুরু করে আমাকে বলে যে এরকম করেই বলতেছে, তুমি যা বলো আমি তাই করব, তুমি যেটা বলো আমি সেটাই করব। আসলে আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে ভালোবাসি। আমি আমার হাজব্যান্ডকে যতটা ভালোবাসতাম তার সমস্ত ভালোবাসা আমি তোমার উপর দিয়ে দিয়েছি। আমি তোমাকে অনেক পছন্দ করি। আমার মন বলে তুমিও আমাকে পছন্দ করো, আমার মন বলে যে তুমিও আমাকে ভালোবাসো। তো চলো না আমরা দুজনে মিলে একটা মিষ্টি সুখের সংসার তৈরি করি। আমি গরিব, আমি তোমাদের বাসায় কাজ করতাম, সবই সত্য, এবং আজকে প্রায় 2টা বছর ধরে তুমি আমাকে টেক কেয়ার করে যাচ্ছ, আমাকে যত্ন করে যাচ্ছ, আমার খাওয়া দাওয়া, আমার ভরণ পোষণ সব কিছুর দায়িত্ব তুমি নিয়েছো। আমি জানি তুমি অনেক ভালো, আমি জানি তুমি অনেক বেশি ভালো, তোমার মতো ছেলে পাওয়ার ভাগ্য আমার নাই। তারপরেও আল্লাহর কাছে চাইলে নাকি আল্লাহ তার বান্দাকে সব কিছুই দেয়। তা আমি তোমার কাছে অনুরোধ করে তোমার ভগবানের কসম দিয়ে বললাম, তুমি আমাকে তোমার ঘরে বউ করে নাও, আমি তোমাকে অনেক আদর করব, যত্ন করব, ভালোবাসবো। সেদিন ওর কথাগুলো শুনে না আমার মনটা অনেক নরম হয়ে গেল। যদিও আগে তার প্রতি আমার একটা দুর্বলতা কাজ করতো, একটা ইমোশন কাজ করতো। তো ওই দিন তার এই কথাবার্তাগুলো শোনার পরে আমার মধ্যে অনেকটা মানে অনেক খারাপ লাগা কাজ করতে শুরু করে, কেমন জানি ভিতরে একটা কষ্ট অনুভব হচ্ছিল। পরে আমি বললাম, নীলা এরকম করে আসলে বলার কিছুই নাই, তা তুমি মন খারাপ করো না। দেখো একটা কথা তোমারে বলি, মনে রাখো, এটা হচ্ছে যে টাকা পয়সা, জাত, ধর্ম, এগুলো দেখে না কোনো সম্পর্ক হয় না, সম্পর্ক হয় দুটো মনের মিলের মাধ্যমে। তো তোমার মন যদি আমাকে চায় আর আমার মন যদি তোমাকে চায়, এখানে ধর্ম, টাকা পয়সা এসব কোনো কিছুই কিন্তু আটকাতে পারবে না। সত্যিকার অর্থে আমারও না তোমাকে অনেকটা ভালো লাগে, তুমি যথেষ্ট পরিমাণের ভালো একটা মেয়ে আমার দৃষ্টিতে। সো সেই কথা চিন্তা ভাবনা করে আমি তোমাকে বিয়ে করতেই পারি, আমি কোনো কিছু চিন্তা করলাম না। কিন্তু তোমাকে বিয়ে করার পরে আমার পরিবার তো এটা কখনোই মেনে নিবে না, আমার পরিবার তো এটা কখনোই মানবে না। ও আমাকে বলে, তোমার পরিবার যদি না মানে, মানে আপনার পরিবার যদি না মানে, তাহলে আমি এখানেই থাকবো, আমি এই জায়গায় থাকবো, আমি অলওয়েজ যে তোমার সাথেই থাকবো, বাট তুমি আমাকে বিয়ে করো। মানে তুমি করে বলতে শুরু করলো। আমি বললাম, তা কীভাবে সম্ভব, আমি তো হিন্দু, তুমি তো মুসলমান। ও হঠাৎ করে আমাকে বলে বসলো আমি হিন্দু হয়ে যাব। আমি বললাম, তুমি হিন্দু হয়ে যাবা? বলে, হ্যাঁ আমি হিন্দু হয়ে যাব, আমি হিন্দু হয়ে তোমাকে বিয়ে করব, অ্যান্ড তুমি আমাকে বিয়ে করো, আমি তোমার ধর্ম মতে তোমাকে বিয়ে করব। ওরে কথাটা শোনার পর আমার কাছে মনে হলো যে তাহলে হয়তো আমার আর পিস পাওয়াটা ঠিক হবে না, যেহেতু ওরা আমার ভালো লাগে এবং ও ওর ধর্মও ত্যাগ করতে চায়। এই মেয়েটার যেহেতু ব্যাকগ্রাউন্ডে কেউই নেই, নাই ওর বাবা, নাই ওর মা, নাই ওর স্বামী, এবং এই মেয়েটার জীবনটা সম্পূর্ণ নষ্টের পথে। এবং আগে পরে এই মেয়েটা যেরকম রূপসী, যে রূপ তার মাঝে আছে, মেয়েটা হয়তো একটা খারাপ লাইনে চলে যেতে পারে, বা কোনো একটা খারাপ লাইনে মেয়েটা চলে যেতে পারে, তার জীবনে খারাপ কোনো কিছু ঘটতে পারে। তো এই জিনিসগুলো চিন্তা ভাবনা করে আমি তখন ভাবলাম যে না, যাই হোক, যেটাই হোক, আমি ওকে একটু মানে করবো, টেক কেয়ার করবো, বা ওর জীবনে যা যা হয়েছে এই জিনিসগুলো ভুলে আমি ওকে নিয়ে একটা সংসার করব, মানে একটা সংসার করার চিন্তা ভাবনা আমার মাথায় তখন আসছে।
এবং আমার মাথায় যখন সংসার করার চিন্তা ভাবনা আসছে, আমি সেদিন ওর প্রস্তাবে রাজি হলাম। এবং রাজি হওয়ার পরে আমাদের ধর্ম মতে, আমাদের একজন ধর্মগুরুর মাধ্যমে আমি তখন তাকে হিন্দু ধর্মতে যেভাবে আনা যায় ওভাবেই আনছিলাম। যদিও মুসলমানকে হিন্দু করা যায় না, বাট তারপরেও একজন ধর্মগুরুকে অনুরোধ করে ওনার মাধ্যমে আমি তখন তাকে হিন্দু বানাই এবং হিন্দু ধর্ম মতে আমি তাকে বিয়ে করি। হিন্দু ধর্মমতো খুব গোপনে, পরিবারকে না জানায়া একটা মন্দিরে গিয়ে আমি তাকে বিয়ে করি। এবং মন্দিরের বিয়ে সম্পূর্ণ হওয়ার পরে আমি তাকে ওই বাসার মধ্যে রাখতাম। ওর খাওয়া দাওয়া, ভরণ পোষণ সব কিছুর দায়িত্ব আমি নিতাম। ওরে আমি কোনোভাবেই কোনো কিছুর প্রতি কোনো কিছুই ইয়ে করতাম না। ও ঘরের মধ্যে থাকতো, যখন যেটা লাগতো আমি দিতাম। মাঝে মাঝে ওর ঘরে আমি যেতাম, আমি আসতাম। এমন করে করে প্রায় 8 মাসের মতো কাটে এবং 8 মাসের মধ্যে ও একবার বেবি কনসেপ্ট করে। এবং বেবি কনসেপ্ট করে আমি কিন্তু বাচ্চা নষ্ট করি না, এবং বেবিটা ওর পেটে আসার পরেই কীভাবে যেন ভগবান বাচ্চাটাকে নিয়ে যায়, বাচ্চাটা পেটেই নষ্ট হয়ে যায়। এবং ওর সাথে আমার বিয়ের প্রায় 8 মাস পরে আমার পরিবার থেকে তখন পূজা নামের একটা মেয়েকে আমাকে বিয়ে করানোর জন্য ঠিক করে। পরিবার পূজা নামের একটা মেয়ে, যার বাড়ি সিলেটে, ওর বাবাও স্বর্ণ ব্যবসা করে, অনেক নামি দামি মানুষ, অনেক পয়সাওয়ালা বড়লোক। তা ওই মেয়েটাকে তখন বিয়ে করাবে, আমার পরিবার থেকে কথাবার্তা চলতেছে। এবং আমার আব্বা কিন্তু মোটামুটি প্রায় পাকা কথা দিয়ে ফেলার মতো, মোটামুটি পাকা কথা দিয়ে ফেলছে যে ওই মেয়েটাকে আমাকে বিয়ে করাবে। এখন আমি তো আর পরিবারকে বলতে পারতেছি না যে আমি নীলাকে বিয়ে করে ফেলছি বা নীলা আমার ওয়াইফ, এগুলো তো আমি আমার বাবা আমাকে বলতে পারতেছি না। আর বললেও তো ওরা আমাকে যে কী অবস্থা করবে এটা তো বলার মতো না, কারণ নীলা হচ্ছে আপনার এই মুসলিম ধর্মের একটা মেয়ে, আমার পরিবারের সবাই জানে। এখন ওরে যে আমি হিন্দু বানাইছি এটা তো আর পরিবারের মানুষরা জানে না। এরকম করে দিন রাতগুলো কাটতে কাটতে আমি চিন্তা করলাম যে বাবা বিয়ের শাদির যদি কথাবার্তা ফাইনাল করে ফেলে, সব কিছু ঠিকঠাক করে ফেলে, তাহলে তো আরও বিপদ হবে, আরও সমস্যার সম্মুখীন হব। এরপরে আমি তখন প্রথমত এই বিষয়টা আমার মাকে কিছুটা জানাই। আমার মাকে জানাই। মাকে একদিন আমি ডেকে ডেকে খুব বিনয় করে, কান্নাকাটি করে আমি আম্মার কাছে প্রথমে এই কথাটা বলি। এবং এটা বলার পর আমার মা তখন খুব ইয়ে হয়ে যায়, যে ইমোশনাল হয়ে, যেটা কেমন কথা, এটা কী ধরনের কথা। আমি বললাম যে মা দেখো, ওরে আমি হিন্দু বানাইছি এবং ও হিন্দু ধর্ম গ্রহণ করছে, এবং হিন্দু ধর্ম গ্রহণ করার পরে আমি ওকে বিয়ে শাদী করছি খুব ভালোভাবে, অনেক ইয়ে করে। আমার মা আমারে বলতেছে যে তুই যে ওরে বিয়ে করলি, এটা কীভাবে করলি, আমাদেরকে জানালি না, শোনালি না। আমি বললাম মা তুমি চলো। এরপর আমি মাকে একদিন জোর করে ওর ঘরের মধ্যে নিয়ে গেলাম, ওর বাসায় নিয়ে গেছি। এবং নিয়ে যাওয়ার পরে ও আমার মায়ের পা ধরে সালাম করে, এবং হিন্দু ধর্ম মতো একজন ছেলের বউ যেভাবে তার মাকে ইয়ে করে, একইভাবে আমার সাথে, আমার মায়ের সাথে ও করলো। এবং করার পরে না আমার মা অনেকটা দুর্বল হয়ে গেল। এবং দুর্বল হয়ে যাওয়ার পরে মা তখন বললো যে আচ্ছা ঠিক আছে, আমি তোর পরিবারে তোর আব্বুকে জানাবো, এন্ড দেখি তোর আব্বু কী বলে। আমি তোর আব্বুর সাথে কথাবার্তা বলবো, এরপরে আমি দেখি কী করতে পারি। অ্যান্ড তখনও করলো কি, আমার আব্বুকে আমার মা তখন করলো কি, আমার আব্বুকে একটু জানাইলো। একটু বলতে আমার কাছে মনে হয় পুরোপুরি জানাইছে। জানানোর পরে আমি তো একদিন দোকানে বসে আছি, আমার আব্বু কোত্থেকে জেনে আসছে, এসে আমাকে বলে বিকাশ একটু বেরিয়ে আয় ক্যাশ থেকে বেরিয়ে আসছি। বেরিয়ে আসার পর আমাদের দোকানের কর্মচারী ছিল এবং আশেপাশে অনেক দোকানদাররা ছিল। আব্বা আমার কাছে বলতেছে যে চলে যা, এমন করে বলতেছে চলে যা। আমি তখন বললাম যে চলে যাব, তা কোথায় চলে যাব? আমার আব্বা বলে চোখ যেদিকে যায় সেদিকে, এমন করে, এবং খুবই রাগ করে, রাগান্বিত কণ্ঠে, চোখগুলো একদম লাল, এরকম করে বলতেছে যে চোখ যেদিকে যায় সেদিকে চলে যা। আমি তখন বললাম আব্বা তুমি এগুলো কী বলতেছো, আমি তো কথা কিছু বুঝতে পারতেছি না। আমার আব্বা বলে কোনো মুসলিম মেয়েকে বিয়ে করা ছেলে আমার ঘরে থাকতে পারবে না, কাজের মেয়ের কথা না হয় বাদে দিলাম, তুই আমার ঘর থেকে বেরো, আমার দোকান থেকে বেরো। আব্বু ধাক্কায় দোকান থেকে বের করে দিল। আমি তখন বাসায় গেছি। বাসায় যাওয়ার পরে আমার রাতের বেলায় আব্বু তখন দোকান বন্ধ করে বাসায় আসছে। এসে জানতে পারছি আমি বাসায় আছি, এবং আব্বু তখন মার সাথে খুব দুর্ব্যবহার করতেছে। এবং আমাদের ধর্মের কিছু দিব্যি আমার মাকে দেয় যে তুই যদি ওকে ঘর থেকে বের করে না দেস তাহলে এটা হবে ওইটা হবে, ধর্মের কিছু দিব্যি দেয়। এবং দিব্যি দেওয়ার পরে আমার মা তখন নিজে আমাকে বলে যে তুই চলে যা, কারণ তুই যদি এ বাসায় থাকিস তাহলে তোর বাবা আমার সাথে এরকম করতেছে, এটা আরও খারাপের দিকে যাবে, তুই বেরিয়ে যা। আমার মা তখন আমাকে ঘর থেকে বের করে দেয়। রাতের বেলা আমি তখন ঘর থেকে বেরিয়ে যাই, এবং বেরিয়ে আমি তখন নীলার কাছে চলে যাই। এবং আমি নীলার কাছে যাওয়ার পরে ওর কাছে আছি। পরে আমারে বলতেছে মন খারাপ করো না, সব কিছু ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না, আল্লাহর উপরে ভগবানের উপরে ভরসা রাখো, সব ঠিক হবে, এরকম করে আমাকে বলতেছে। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে, এমন করে রাতটা কাটাই। এবং আমি রাতের বেলায় তার সাথে শুয়ে চিন্তা করি যে আমি আর কখনোই ইয়ে করবো না, আমার পরিবারের কাছে যাব না, আমার বাবার কাছে যাব না, আমি আর কখনোই আমার বাবার সাথে কথা বলবো না, এবং আমি আমার এই পরিচয়
আমার যে হিন্দু পরিচয়টা আমি সম্পূর্ণ আমার এখান থেকে মানে হিন্দু পরিচয় বলতে আমাদের যে পারিবারিক পরিচয়টা আছে এটা আমি সম্পূর্ণভাবে মুছে ফেলবো, এই পরিচয়টা আমি রাখবো না। এবং এইটা ভেবে আমি টোটালি তখন হচ্ছে ওর সাথে থাকতে শুরু করি। তো যেই শহরে আমি থাকি এই শহরে আমার বাবাও থাকে, তো এটা আমাদের মাঝে একটা সমস্যা তৈরি করে যে না আমার আব্বাও থাকে আমিও থাকি। তো আমি তখন আমাদের যে বাসা ছিল ওই বাসাটা চেঞ্জ করে অনেক দূরে শহরের একটা কোণার মধ্যে আমি তখন একটা বাসা নিই, মানে শহরের থেকে মোটামুটি একটু দূরে ওখানে একটা বাসা ভাড়া করি। এবং ওইখানে বাসা ভাড়া করে আমি তখন নীলার সাথে ওইখানে সংসার পাতি, ওইখানে সংসার পাতি, তো ওইখানে আমি তার সাথে আছি। তো তার সাথে আমি সংসার করতেছি, ওইখানে ভালোভাবে আছি, ঠিকভাবে আছি। এবং এরকম করে সময়গুলো কাটতেছে। আমি তখন মানে আমি তো আসলে কখনো কোনোদিন কোনো কাজ করি নাই। আমি এদিক সেদিক টুকিটাকি কাজেরও সন্ধান করতেছি যে কোনো দিকে কোনো কাজ পাওয়া যায় কিনা, মানে কোনো দিকে কোনো একটা কাজ পাই কিনা, কাজের সন্ধানও করতেছি, বাট ওভাবে কোনো ভালো কাজের সন্ধানও করতে পারি না। মাসখানেকের মতো সিলেটে আমি ওকে নিয়ে থাকি এবং মাসখানেক থাকার পরে আমার ভিতর তখন কেমন জানি খুব বেশি খারাপ লাগা কাজ করতেছে। এবং বাসা থেকে বেরোইলে আব্বুর বন্ধুবান্ধবদের সাথে দেখা হয়, যেহেতু আমার আব্বার পুরো সিলেটে ব্যবসা বাণিজ্য আছে, আব্বার বন্ধুবান্ধবের সাথে দেখা হয়, ওনাদের সাথে কথা হয় এবং ওনারা অনেক কথাবার্তা বলে, এ বুঝায় ও বুঝায়। এবং আমি চিন্তা করলাম যে এই শহরে যদি আমি থাকি আমার বাবার মান সম্মান আরও বেশি নষ্ট হবে, তাই আমি এই শহরে থাকবো না। এরপর আমি তখন তারই নিয়ে আমি চিন্তা করলাম যে আমি এই শহর থেকে দূরে কোথাও চলে যাব। পরে আমাদের এক দুঃসম্পর্কের আত্মীয়ের মাধ্যমে আমি তখন ঢাকাতে একটা চাকরি ম্যানেজ করি। যেহেতু আমি স্বর্ণকারের সমস্ত কাজগুলো পারতাম, সব অর্নামেন্টস বানাইতে পারতাম, হাতের কাজটা আমার জানা ছিল এবং ওই হাতের কাজটা জানা থাকার কারণেই আমি তখন আমাদের এক পরিচিত আত্মীয়র মাধ্যমে তখন আমি ঢাকাতে একটা কাজের ব্যবস্থা করি। এবং আমি তখন ঢাকাতে ওরে নিয়ে চলে যাই, মানে নীলাকে নিয়ে আমি তখন ঢাকাতে চলে যাই এবং ঢাকাতে ঘর ভাড়া করি। এবং ঘর ভাড়া করার পরে আমার এই আত্মীয়ের সাথে কথাবার্তা সব কিছু কনফার্ম করে আমি তখন নীলাকে নিয়ে সিলেট থেকে আমি তখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। এবং আমি ঢাকাতে চলে গেলাম এবং ঢাকাতে যাওয়ার পরে ওই স্বর্ণকারের দোকানে চাকরি নিলাম, ওইখানে একটা ঘর ভাড়া করলাম এবং ঘর ভাড়া করে আমি তখন নীলাকে নিয়ে ওখানে পড়ে আসি, ওই জায়গায় নীলাকে নিয়ে পড়ে আসি। তো নীলা আমার সাথে আছে, ভালোভাবে আছে। ওর ধর্ম বা আমার যে ধর্ম ওই ধর্মে পালন করতো, হিন্দু ধর্ম পালন করতো। এরকম করে অনেকগুলো দিন বলতে লাইক 2 মাসের মতো হয়ে গেছে। এর মাঝে কিন্তু আমি আমার পরিবার লাইক আমার মা বাবা যারাই আছে আমি কারোর সাথে কোনো যোগাযোগ রাখি নাই, কারোর সাথে কোনো কথা বলি নাই, মানে সবার সাথে যোগাযোগ আমি বিচ্ছিন্ন করে দিয়েছি। আমার ফোন নাম্বারটা আমি পুরো চেঞ্জ করে ফেলেছি। এবং এর প্রায় 2.5 মাস পরে, মানে ঢাকাতে যাওয়ার 2.5 মাস পরে একদিন হঠাৎ করে আমি দেখি আমার দোকানের সামনে আমার মা আসছে। আমি যে দোকানে কাজ করি দোকানের সামনে মা আসছে এবং মা আসার পরে মা আমাকে দেখেই মানে প্রচুর কান্নাকাটি শুরু করছে, চিৎকার করে কান্নাকাটি করতে শুরু করছে এবং আমারে জড়াই ধরে কান্না করতেছে, তুই আমারে নিয়ে যা, তুই আমারই ছেড়ে কেন চলে আসলি, আমি তোরে ছাড়া থাকবো কেমন করে, মানে প্রচণ্ড কান্নাকাটি করতেছে। আমি মারে বললাম যে মা তুমি কেন আসছো এখানে, কী কারণে আসছো? আমার বলে আমি তোর কাছে আসছি। আমি বললাম বাবা তো জানলে তোমার মেরে ফেলবে, তুমি আসলা কেন? মা আমার বলে আমি তোর বাবাকে ছেড়ে দিয়ে চলে আসছি, আমি তোরে ছাড়া থাকতে পারবো না, তুই আমার কলিজার টুকরা মানিক, আমি তোরে নিয়ে থাকবো, আমি তোর বাবার কাছে আর যাবো না। আমি বললাম এটা তুমি কইরো না, কারণ বাবা মনে অনেক কষ্ট পাবে, আমি বাবারে কষ্ট দিয়েছি, তুমিও বাবারে কষ্ট দিয়ে চলে আসবা, এ কী করে হয়? মা আমাকে বলে আমি ওখানে গেলে মরে যাব, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, আমি বহু কষ্টের পরে তোর ঠিকানা খুঁজে বের করছি। এরপরে দুপুরবেলা আমি তখন আমার মায়ের নিয়ে বাসায় গেলাম, ছোট্ট একটা বাসায় আমি তখন আমার বউকে নিয়ে থাকতাম। মাকে নিয়ে যাওয়ার পরে মা তখন খুব খুশি হলো, মানে আমার বউকে দেখে খুশি হলো এবং ও শাখা আপনার হিন্দুদের যা যা পড়া দরকার এগুলো সব কিছু পড়ছে এবং পরে আমার মাকে সালাম করলো। মাও ওরে খুব মানে আদর করে বউকে ঝরিয়ে ধরে নিল। মানে বউ শাশুড়ি মাঝে খুব ভালো একটা সম্পর্ক হলো। এমন করেই তখন বউ শাশুড়ির সম্পর্কটা আছে। আমি তখন দোকানদারি করতেছি, মানে দোকানে চাকরি করতেছি। আমার মা আর বাড়িতে গেল না, মানে সিলেটে আর ব্যাক করলো না। আমি জানি না আব্বুর সাথে আর কখনো কথাই আমার মা বলে না, আমার বউকে নিয়ে থাকে। এরকম করতে করতে একটা পর্যায়ে আমার বউ মানে প্রেগনেন্ট হয়েছে, মানে ওর পেটে বাবু আসছে এবং বাবু আসার পরে আমার মা তখন খুব খুশি। আমার মা মানে ভাই বলতে গেলে কথাগুলো খুব কষ্ট হচ্ছে, তারপরেও বলি, যেই নীলা আমার মায়ের কাপড় চোপড় ধুয়ে দিত, আমার মায়ের কাপড় দিত, আমার মায়ের পা টিপতো, আমার মায়ের শরীর মেসেজ করতো, আমার মা এখন সেই নীলার কাপড় ধুয়ে দেয়, সেই নীলার মাথা মেসেজ করে দেয়, সেই নীলাকে আমার মা যত্ন করে। ছেলের বউ হিসাবে যতটুকু আদর যত্ন সমাদর করা দরকার নীলা সম্পূর্ণটাই করতেছে। আমার মাকে খুবভাবে আদর করতেছে, যত্ন করতেছে, যখন মানে নীলাকে আমার মা করতেছে। তো এরকমভাবে করতে করতে আমি খেয়াল করে দেখতাম মাঝে মাঝে এমন করে সময়গুলো কাটতে কাটতে এক কথায় দুই কথায় নীল একদিন আমারে বলতেছে যে উনি কখন যাবে, আমারে বলতেছে।
আমি বললাম কখন যাবে মানে? উনি তো আমাদের বাসায় থাকতে আমাদের আশীর্বাদ, উনি যাবে মানে? পরে আমার বলে না, ওনাকে তুমি বিদায় করে দাও, এমন করে বলতেছে। আমি বললাম কেন ওনাকে আমি বিদায় করব কেন? উনি তো কোনো অন্যায় করে না, উনি আমার বাসায় আসছে, আমার মা, তা আমি ওনারে কেন বিদায় করব? ও আমারে বলতেছে আমি জানি তো উনি এখানে কেন আসছে। আমি বললাম কেন আসছে? বলে কালো জাদু করে আমার কাছ থেকে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আমি তখন বললাম নীলা তুমি কি পাগল হয়ে গেছো? আমার মা কালো জাদু করে তোমার কাছ থেকে আমাকে নিয়ে যাবে? বলে হ্যাঁ, তোমার মায়ের কাছে আমি এরকম জিনিস দেখছি, তার ব্যাগের মধ্যে তাবিজ আছে, চুল আছে, এটা আছে, ওইটা আছে, এগুলো দিয়ে সে এখান থেকে আমাদেরকে মানে তোমাকে নিয়ে যাবে। আমি বললাম নীলা এরকম চিন্তা ভাবনা করার কোনোই কারণ নাই, কোনোই প্রয়োজন নাই, তুমি সম্পূর্ণ ভুলভাল চিন্তা ভাবনা করতেছো, এরকম কিছুই না, আমার মা কখনোই তোমাকে নিয়ে যাবে না, তুমি এরকম কথাবার্তা বইলো না। ও তখন আমাকে বলে যে না এরকম কথাবার্তা বলবো না, মানে তোমার আম্মা এগুলো করে, আমি জানি তোমার আম্মা এই জিনিসগুলো করতেছে, তোমার আম্মা আমি ব্যাগের মধ্যে তার মানে তাবিজ পাইছি, চুল পাইছি, এটা ওইটা আমাকে বলতেছে। আমি বললাম দেখো আমার আম্মা এই টাইপের মানুষ না, আমি আমার আম্মাকে খুব ভালো করেই চিনি, তুমি এগুলো বইলো না। এরপরে না ও প্রতিনিয়ত আমার সাথে ঝগড়া করে, আম্মা যায় না কেন, মা চলে যায় না কেন, মা কেন এই বাসায় থাকতেছে, মানে ও আমার মাকে টোটালি সহ্যই করতে পারতেছে না। আমার মা ওর এত সেবা করে, এত যত্ন করে, ওর যখন যেটা লাগতেছে আমার মা সব কিছু ফুলফিল করতেছে, মানে ওকে এত টেক কেয়ার করতেছে, এরপরেও ও আর আমার মাকে নিতেই পারতেছে না। ও আমাকে বারবার বলতেছে তোমার মাকে এখান থেকে বিদায় করে দাও, তোমার মা যাতে এখান থেকে চলে যায়, তোমার মা এখানে থাকার প্রয়োজন নাই, আমরা ঠিক আছি, তোমার মা আমাদের পরিবারের মধ্যে ঝগড়া লাগাই দিবে, তোমার সাথে আমার সম্পর্ক ঠিক থাকতে দিবে না, মানে এই কথাগুলো বলতেছে। আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছিলাম যে কথাগুলো কেন বলতেছে। আমার মা তো ফেরেশতার মতো আমাদের আশীর্বাদে আমাদের জীবনে আসছে, তাহলে এরকমটা কেন বলবে? তো এমন করতে করতে আমি দেখতাম যে আমি চিন্তা করছি যে আমার মা যদি এভাবে থাকে তাহলে একটা দিন না একটা দিন আমার মায়ের সাথে ওর ঝামেলা হয়ে যাবে, আমার মায়ের সাথে ওর ঝগড়া হয়ে যাবে, আমার মাকে ও আসলে মেনে নিতে পারতেছে না। তো আমি নিজে একদিন মারে বুঝাইলাম, মানে অন্যভাবে, যে মা তুমি বাবার কাছে চলে যাও, তুমি আমাদের বাসায় থাইকো না, তুমি বাবার কাছে চলে যাও, মা যেতে চায় না। এরপরও মারে আমি বুঝিয়ে শুনে অনেক পরে মারে আমি তখন পাঠাই দিলাম, মা চলে গেল আমাদের বাসায়, সিলেটে আবার চলে গেছে। এবং মা চলে যাওয়ার পরে আমার ঘরে একটা কন্যা সন্তান হয়, মানে আমার একটা মেয়ে হয়। তো আমার মেয়েটা হওয়ার 3 দিন পরে আমার মা তখন আমাকে দেখতে আসে, মানে ঢাকাতে আবারও। এবার দেখতে আসার পরে মা তখন বলল, আমার বউরে বলতে আছে যে নীলা তুই আমার সাথে চল, আমি তোরে আমার বাড়িতে নিয়ে যাব, তুই তো হিন্দু ধর্ম গ্রহণই করছিস, তাইলে তুই এখানে থাকতে হবে কেন? আমি মারে বললাম মা বাবা তোমাদেরকে বের করে দিছে, এরপরও তুমি কেন নিচ্ছ সংসার আগুন লাগানোর জন্য? আমার মা বলে বের করে দিছে মানে বের করে দিছে তো রাগের মাথায়, আমি আমার এত সুন্দর নাতনি রেখে আমি যাব না, আমি আমার নাতনিকে নিয়েই যাব। মা তখন একেবারে জোর জবস্তি করে নীলাকে আর আমার মেয়েকে সাথে করে নিয়ে মা তখন মানে চলে গেছে বাড়িতে, মানে সিলেটে চলে গেছে। যাওয়ার 2 দিন পর আমি তো টেনশন করতেছি যে আল্লাহ জানে আমার আব্বা কী বলে। এবং নীলার সাথে কন্টিনিউ কথা হচ্ছে যে নীলা আব্বু কি কিছু বলতেছে, আব্বু কোনো কথা বলে বা আব্বু কিছু বলে? বলে না না না, তোমার আব্বু কোনো কিছু বলতেছে না, সব কিছু ঠিক আছে, তুমি টেনশন করো না, তোমার আব্বুর সাথে আমার মানে সব কিছু মিল টিল আছে, মানে এটা নিয়ে তোমার টেনশন করার দরকার নেই। এবং 2 থেকে 3 দিন পরে আমার মা তখন আমাকে ফোন দিয়ে বলতেছে বিকাশ তুই বাড়িতে চলে আয়। আমি বললাম বাবু তো আমার সাথে রাগ করে আছে। মা বলে কোনো সমস্যা নেই তুই আয়। এরপরে মা যখন আমাকে বললো দেন আমি তখন প্রায় 1 সপ্তাহখানিক পরে এই যে ঢাকাতে যেখানে চাকরি করতাম ওখান থেকে চাকরিটা ছেড়ে দেই। ওখানে চাকরিটা ছেড়ে আমি তখন বাড়িতে যাই, আমার মায়ের কাছে যাই, আমার পরিবারের কাছে যাই। তো এবার পরিবারের কাছে গেলে পরে পরিবার আর আমাকে খুব খারাপভাবে আমাকে দেখে না। আব্বু আবার আমার সাথে সম্পর্ক মানে কথা বলে না খুব একটা, মানে কোনো প্রয়োজন ছাড়া কথা বলে না, ওভাবে আমি তখন আসি। তো আমার মেয়েটাকে নিয়ে বাসার, যেহেতু আমাদের বাসায় প্রথম বাবু আসছে, তো সবাই বাবুটারি নিয়ে অনেক আনন্দ ফুর্তি হাসি ঠাট্টা মজা মাস্তি সবাই করতেছে। বাবুটারি নিয়ে সবাই এখানে ঘুরতে যাইতেছে, ওইখানে ঘুরতে যাইতেছে, মানে আমার মেয়েটারে টোটালি সবাই মাথায় করে রাখছে, এমন একটা অবস্থা। এবং নীলা যখন আমাদের বাড়িতে আসছে, আমাদের বাড়িতে থাকার পরে ওর চাহিদা বেড়ে গেছে ভাই, মানে চাহিদা বেড়ে গেছে বলতে এই আমার মানে অর্নামেন্টস, মানে গোল্ডের এটা লাগবে, গোল্ডের ওইটা লাগবে, ওর এই লাগবে ওই লাগবে, মানে ওই প্রতি 2-3 দিন পর পরে আমার আব্বাকে আমি আসলে বাস্তবতার জন্য কথাগুলো বলি, আমার আব্বু একটু কৃপণ প্রকৃতির মানুষ ছিলেন, অনেক বেশি টাকা পয়সার মালিক, অনেক ধন সম্পদ আছে, সবই ঠিক আছে, কিন্তু আমার আব্বু একটু কৃপণ টাইপের লোক ছিলেন। তো কৃপণতা মানে কৃপণ থাকার কারণে দেখা গেলো যে আমার আব্বু অলওয়েজ অত একটা খরচ করতো না, কিন্তু আমার বউ দোকানে যাইতো, মানে আমি না থাকলেও দোকানে যেত, যা বলতো এই সেন্টটা আমাকে দিয়ে দেন, এই ব্যাসলাইটটা দিয়ে দেন, এই রুলিটা দিয়ে দেন, এরকম করে প্রচুর গয়নাঘাটেও দোকান থেকে নিয়ে আসতো। তো আমার আব্বা আবার আমার আম্মাকে ধমকাইতো যে তোর ছেলের বউ দোকানে গিয়ে এটা নিয়ে আসছে ওইটা নিয়ে আসছে, কেন সে এরকম করে, দোকানকে ওর বাপে আমাকে দিছে নাকি, দোকানের মালিক কি ও নাকি, এইগুলো ওইগুলো বলে অনেকভাবে আমার আম্মুর সাথে মানে আমার আব্বু ঝামেলা করে।
তো এরপর আমি ওরে বলি যে এটা তুমি কেন করতেছো, ওইটা তুমি কেন করতেছো, এগুলো কেন করো। এমন করতে করতে একদিন সকালবেলা ওর সাথে আমার খুব ঝগড়া হয় এই জিনিসগুলো নিয়ে, যে আমাদের তো কিছুই ছিল না, এখন তুমি এত খরচ কেন করতেছো, এই বাসায় তুমি একদিন কাজের মেয়ে ছিলা, এখন এই বাসার বউ হয়ে আসছো, এরপরেও তোমার কেন এত চাহিদা বেড়ে যাবে, এত চাহিদা কেন তোমার থাকবে। এটা নিয়ে আমি ওর সাথে খুব রাগারাগি করি। রাগারাগি করে আমি তখন দোকানে যাই। তো দোকানে যাই, প্রায় দোকানে যাওয়ার 2-2.5 ঘন্টা পরে আমার আম্মা তখন আমাকে ফোন করে। আমাকে ফোন করে বলে যে বিকাশ তুই কই। আমি বললাম মা আমি দোকানে। বলে একটু বাসায় আয়। জন বললো বাসায়। আমি ভাবলাম কেন বাসায় কেন। পরে আমি বাসায় আসছি, যেহেতু বাসা থেকে দোকান কাছেই ছিল। বাসায় আসার পর আমার মা আমাকে আমার রুমে নিল। রুমে যাওয়ার পর আমি দেখতেছি আমার মেয়েও নাই, আমার মেয়ের কোনো কাপড়ও নাই, ওরও কোনো কাপড় চোপড় নাই, কিছুই নেই। আমি বললাম মা ওরা কই, ওদের জিনিসপত্র কই। বলে তোর বউ তোর মেয়েকে নিয়ে চলে গেছে। তাই আমার বউ আমার মেয়েকে নিয়ে কোথায় চলে গেছে। আমার মা বলে চলে গেছে ওর বাপের বাড়িতে চলে গেছে। আমি বললাম বাপের বাড়িতে? ও তোর পরিবারের সাথে কোনো যোগাযোগই নাই, কোনো কথাবার্তাই নেই, ও তোর বাবার সাথে কথা বলে না, মার সাথে কথা বলে না, বহু বছর আগে এদেরকে ছেড়ে চলে আসছে, এখন আবার ওনাদের সাথে সম্পর্ক মানি, এটা তুমি কি বলতেছো, তুমি কি ঠিক কথা বলতেছো? আমার মা বলে হ্যাঁ আমি ঠিকই বলছি, আমাকে তো যাওয়ার সময় এটাই বললো যে ওর বাপ মায়ের কাছে চলে যাবে, ওর বাপ মায়ের সাথে থাকবে, এটা আমাকে বলে গেছে। এবার মায়ের কথা বলার পর আমি তখন সাথে মোবাইল ফোনটা বের করলাম, বের করে নীলার কল দিলাম, ও তখন রিসিভ করছে। আমি গাড়ির শব্দ পাচ্ছি। আমি বললাম নীলা তুমি কোথায়? বলে আমি ময়মনসিংহ যাচ্ছি। তা ময়মনসিংহে কেন? বলে আমার বাবার বাড়িতে। তোমার বাবার বাড়িতে মানে তুমি না তোমার বাবার সাথে কথা বলো না, তোমার মার সাথে কথা বলো না, তা এখন তোমার বাবার বাড়িতে যাচ্ছ মানে আমার মেয়েকে নিয়ে? বলে হ্যাঁ যাচ্ছি, এখন আমার আব্বা আম্মুর সাথে কথা হয়, আর তারা আমাকে যাইতে বলছে, আমি এই জন্য যাচ্ছি। পরে আমি বললাম যে এটা কী ধরনের কথা, তুমি এই জন্য যাচ্ছ মানে এটা তো ঠিক না, আমাকে না বলে। বলে তোমাকে বলবো কেন, তুমি তো আমাকে মারার জন্য আসছো, আমাকে কাটার জন্য আসছো, আমি তোমার এখানে খাই, এগুলো তোমার সহ্য হয় না, এই জন্য আমি চলে গেছি। তা আমি তখন আর তারে কিছু বললাম না, ঠিক আছে চলে গেছে। তাকে কন্টিনিউসলি ফোন দেই, তুমি চলে আসো, ওইখানে কেন থাকতেছো, তুমি চলে আসো। এরকমভাবে 15-20 দিন, মানে প্রায় 20-25 দিনের মতো ওইখানে ছিল। আমার মেয়েটা কিন্তু তখন মোটামুটি প্রায় একটু একটু বড় হয়ে গেছে, 20-25 দিন ছিল। এবং 20-25 দিন পরে ও আসছে। আইসা লাইক 2 দিনের মতো ছিল আমাদের বাসায়, 2 দিনের মতো ছিল। এবং 2 দিন থাকার পরে আবারও ও আমারে কোনো কিছু না বইলা আমার মেয়ের নিয়ে আবার চলে গেছে। এবার যখন চলে গেল মানে আমার খুব রাগ হইলো, কিরে ও আইসা 2টা দিন না থেকে আবারও চলে গেছে, মানে ও আমার সাথে এরকমটা কেন করতেছে, ও আসলে অ্যাকচুয়ালি চাচ্ছেটা কি। তো খুব ওই রাগ খুব অভিমান নিয়ে আমি তখন ময়মনসিংহে যাই ওদের বাসায়। এবং ওদের বাসায় যাওয়ার পরে ওর সাথে আমার ওখানে ওদের বাসায় দেখা হয়। দেখা হলে পরে আমি যখন যাই তখন প্রায় আপনার মানে জোহরের অনেকটা পরে। তো যাওয়ার সময় আবার ও আমাকে বলে দেয় যে তোমার কাছে একটা অনুরোধ করি, তুমি যে হিন্দু এটা আমার আব্বা আম্মাকে বললো না, তাহলে আমার আব্বা আম্মা মনে অনেক কষ্ট পাবে। মানে ও গাড়িতে আমার এটা বলতেছে। আমি বললাম এটা তুমি আমার কি বলো, তুমিও নিজেও তো হিন্দু, আমি তো হিন্দু না, তুমিও তো হিন্দু। আমাকে বলে না আমি বাসায় এসে বলি না আমি হিন্দু, তো তুমি প্লিজ এটা বললো না, যদি বলো তাহলে কিন্তু আমি তোমার মেয়ের একটা ক্ষতি করে ফেলবো। কীভাবে আমাকে ধমক দেয় দেখেন, যে আমি তোর মেয়ের একটা ক্ষতি করে ফেলবো। আমি বললাম না 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 খবরদার, আমার মেয়ের কোনো ক্ষতি করো না, আমি তোমাকে কিছুই বলবো না, আমি তোমাকে কিছুই বলবো না। এরপরে আমি আসছি বাসায়, ওদের ওখানে আসছি, ওদের আব্বা আম্মা আমাকে খুব ভালোভাবে আপ্যায়ন করলো। ও মা আসরে আজান দিল, ও তখন উজু করতে যাচ্ছে। অজু করতে যাচ্ছে। আমি বললাম যে কী ব্যাপার, বলে আমি নামাজ পড়বো। আমি তো নামাজ পড়বো কেন, তুমি না ধর্ম ত্যাগ করছো? ও বলে ধর্ম ত্যাগ করছি তো কী হয়েছে, আমার আব্বা আম্মাকে দেখানোর জন্য আমি নামাজ পড়বো। এই কথা বলার পরে ও তখন নামাজ পড়লো। এবং ওর বাবা মসজিদে যাওয়ার সময় আমাকে ডাকতেছে যে বাবা আসো নামাজ পড়ে আসে, আমাকে বলতেছে। আমি ঠিক আছে আপনি জান আমি পরে আসবো। এবং ওই রাত আমি ওদের বাসায় থাকলাম। থাকার পরে দেখলাম ওর পরিবারে সম্পূর্ণ অন্য একটা পরিচয় আমাকে প্রেজেন্ট করছে, যে লাইক আমি হচ্ছি আপনার হিন্দু না, আমি হিন্দু না, আমি মুসলমান, এবং ও একটা মুসলমান ছেলেকে ভালোবাসছে, এরকম করে ওর পরিবার আমাকে প্রেজেন্ট করছে। তো রাতটা কোনো মতো ওর পরিবারে কাটালাম। আমি বলতেছি যে তুমি এরকমটা করো না, এরকমটা কেন করতেছো, তুমি ধর্ম ত্যাগ করার পরও কেন আবার এই ধর্ম পালন করতেছো, এটা তো ঠিক না। আচ্ছা ঠিক আছে আমি চলে যাই, তুমি চলে আইসো। এরপরের দিন দুপুরবেলা আমি আবারও পুনরায় সিলেটে চলে আসি। এবার সিলেট আসার পরে ওরে আমি ফোন করি, তুমি আসো না কেন, তুমি চলে আসো, আমার তোমার জন্য কষ্ট হইতেছে, তুমি আসো। ও আসে না ভাই। এরপরে আমি 7 দিন পরে 10 দিন পরে আবারও যাইতাম ওইখানে। অতি মুসলিম ধর্ম, মানে সম্পূর্ণভাবে মুসলিম ধর্ম পালন করে। আমার তখন আমি আমার মেয়েটারে এত ভালোবাসতাম, আমার বাচ্চাটারে, মানে আমার বাচ্চাটা ছাড়া আমি কিছুই বুঝতাম না। আমার বাচ্চাটাও ভাই দেখতে একদম পুতুলের মতো হয়েছে, অনেক সুন্দর। আমাকে আমার বুকের মাথায় এসে একদম বিড়ালের মতো মাথা লুকিয়ে রাখে, মানে আমাকে খুবভাবে আদর স্নেহ, আমাকে ভালোবাসে আমার মেয়েটার জন্য আমি থাকতে পারতাম না। এবং এভাবে আমি মাসখানিক পরে আবার ওইখানে যাই, গিয়ে আমার মেয়ের আমি নিয়ে আসবো। আমি ঠিক আছে তুমি যেহেতু যাবা না, তুমি যেহেতু থাকবা, যে তুমি থাকো, আমার মেয়েটার আমি দিয়ে দাও, আমি মেয়েটা আমি নিয়ে যাই। না তুমি কেন মেয়ে নিবা, আমি মেয়ে দিব না, আমি মেয়ে ছাড়া থাকবো কেমন করে। তো তুমিও আসবা না, আমার মেয়েও আমাকে দিবে না, ও মেয়ে দিবে না, মেয়ে দিবে না, এরকম করে প্রায় আমি রাগ করে
টোটালি 3 মাস আর ময়মনসিংহে যাই নাই। আব্বার স্বর্ণকারের দোকানে কাজ করতেছি, চলতেছি, ফিরতেছি, খাইতেছি, ওভাবেই আছি। এবং 3 মাস পরে আমার এত পরিমাণের কষ্ট হইতেছে ভাই, আমি নিঃশ্বাস নিতে পারি না। মানে আমার বুকটা এত ভারী হয়ে গেছে আমার মেয়েটার জন্য, কারণ আমার মেয়েটার জন্য আমার সব ভালোবাসা। আমি 3 মাস পর আবারও গেছি, মেয়েটারে আমি মানে ও আমার মেয়েটা আমার কোলেই নিতে দেয় না, মানে মেয়েটার নিয়েও দরজা আটকাই দিছে। আমি বললাম, নীলা আমার বাবুটারে আমার কোলে দাও, একটু কোলে না। বলে না, তুমি ওরে নিয়ে চলে যাবা। আরে না, আমি ওরে নিয়ে চলে যাবো কেন? আমি ওরে নিয়ে চলে যাবো না, তুমি ওর মেয়েটারে দাও। আমি সারাটা মানে ওর মা আমাকে জিজ্ঞেস করে, ওর বাবা আমাকে জিজ্ঞেস করেছে, বাবা কী হয়েছে তোমাদের সম্পর্কের মাঝে কী হয়েছে, কেন এরকম ঝগড়া হচ্ছে? তুমি তো অনেক বড় লোকের ছেলে, তোমার পরিবার নাকি তোমাকে মেনে নেয় নাই, তাহলে এখন কি হচ্ছে, কেন হচ্ছে? মানে ও প্রতিটা জায়গায় মিথ্যে বলতেছে। আমাকে আমার মতো মিথ্যা বলে, ওর বাবা আমাকে ওর বাবার মতো মিথ্যে বলে, আমার পরিবারকে আমার পরিবারের মতো মিথ্যে বলে। মানে এইরকম একটা অবস্থা ওর মাঝে তখন কাজ করতেছে। সারাটা রাত ও আমার কাছেও আসলো না। আমি পাশের একটা রুমে ঘুমাইলাম, ও মেয়ের নিয়ে আলাদা একটা রুমে ঘুমাইছে। এবং দিনের বেলায় ও আমারে বলে, তুমি চলে যাও, আমি তোমার সাথে ফোনে কথা বলবো, আমি তোমার সাথে ফোনে ডিসকাস করবো কী করা যায়। তাই বললাম, কী করা যায় মানে আমাদের কী করার আছে আবার, মানে কী করবো? আমাকে বলে, তুমি চলে যাও, আমি তোমাকে মোবাইল ফোনে বলবো তোমাকে। তা মোবাইল ফোনেও কী বলবে ভাই, আমি তো আর জানি না। পরে ঠিক আছে, আমি চলে আসলাম। ওরে কথা বলে আমি তখন আবারও সিলেটে চলে আসি। এবার সিলেটে আসার পরে আমি ওরে ফোন দিই যে, নীলা তুমি আসো না কেন, নীলা তুমি চলে আসো, কেন থাকতেছো, চলে আসো। ও আমাকে তখন বলতেছে যে, আমি আর মানে তোমার এখানে যাব না, আমি তোমার সংসার করব না। ডিরেক্টলি, কেন করবো না? আমার অপরাধ কি? আমার অন্যায়টা কোথায়? আমি কোথাও অন্যায় করছি? বলে যে না, অন্যায় কিছুই না, আমি কোনো হিন্দু ছেলে সংসার করব না। ডিরেক্টলি আমাকে বলতেছে। তা বললাম, তুমি জেনে শুনে একটা হিন্দু ছেলেকে বিয়ে করলা, তুমি নিজেও হিন্দু হইলা, এরপরে আবার গিয়ে তুমি মুসলিম ধর্ম পালন করতেছো, আমারে বলতেছো তোমার পরিবারকে জাস্ট দেখানোর জন্য তুমি নামাজ পড়তেছো, এখন আমাকে বলতেছো তুমি কোনো হিন্দু ছেলের সাথে সংসার করবা না। আসলে আমি তো তোমার কথাবার্তা কিছু বুঝতেছি না, মানে তুমি আসলে চাচ্ছটা কি, তোমার ভিতরে কী চলতেছে, মানে তোমার প্রবলেমটা কি আমাকে বলো। ও আমাকে বলে, আমার প্রবলেমও কিছু না, আমি যেটা বলছি এটাই, আমি কোনো হিন্দু ছেলের সাথে সংসার করব না। তোমার যদি আমার সাথে সংসার করতে হয়, তাহলে তুমি তোমার পরিবার ছেড়ে তোমাকে মুসলিম হয়ে যেতে হবে। আমি বললাম, মানি এটা তুমি আমাকে কী বললা? ও বলে, হ্যাঁ, যদি আমার সাথে থাকতে হয়, আমার মেয়েরে যদি তোমার নিতে হয়, তাহলে তোমাকে মুসলিম হতে হবে, এবং মুসলিম হয়ে আমার পরিবারে আসবা, আমার পরিবারের সাথে থাকবা। মুসলিম হবো, আমার পরিবারে আসবা, আমার পরিবারের সাথে থাকবা, এবং এটা তোমাকে করতে হবে। আমি তখন বললাম, নীলা তুমি এগুলো কী বলতেছো, মানে তুমি কি বুঝতেছো যে তুমি যেটা বলতেছো এটা কি কখনোই সম্ভব? আমি একটা হিন্দু ধর্মের ছেলে, হিন্দু ধর্ম পালন করি, আমার পরিবার আছে, এখন তুমি আমারে বলতেছো যে মানে আমি হিন্দু হয়ে যাওয়ার জন্য, আরে মুসলিম হয়ে যাওয়ার জন্য, এটা কীভাবে সম্ভব? আমাকে বলতেছে, আমি যেটা বলছি এইটা, তুমি যদি আমার কথা মানলে মানো, না মানলে তুমি আর আমারে ফোন দিবা না, তুমি আর আমারে ফোন করবা না। তো আমি তখন কী করতাম, ওরে বেহাইয়ের মতো ফোন দিয়ে যাইতাম। আমার মেয়েটার জন্য আমার কষ্ট হইতো ভাই, ওর জন্য যেমন তেমন, আমার মেয়ের জন্য আমার কষ্ট হইতো। আমি ওরে ফোন দিয়ে যাইতাম, নীলা ফোন ধরো, নীলা ফোন ধরো, ও ফোন ধরে না। এরকম করে প্রায় সপ্তাহখানিক পরে আমি পুনরায় আবারও ময়মনসিংহে যাই সিলেট থেকে। এবং এবার ময়মনসিংহে গেলে পরে ওর বাড়ির মধ্যে আমাকে ঢুকতে দেয় না, মানে ওর চাচাতো ভাই, জেঠাতো ভাই, পরিবারের লোকজন দিয়া ওর বাড়ির মধ্যে আমাকে ঢুকতে দেয় না। ও আমাকে কন্ডিশন দিয়ে দেয় যে, একটাই কন্ডিশন তোমার, তুমি যদি মুসলিম হয়ে যাও তবেই তুমি আমার পরিবারে আসতে পারবা, আমার মেয়েরে কোলে নিতে পারবা, আমাদের সাথে থাকতে পারবা, অন্যথায় আমি তোমাকে আমার পরিবারে কখনোই আসতে দিব না, এবং তুমি তোমার মেয়েরে কখনোই পাবা না। আমি প্রায় 3টা মাসের মতো মানে পাগল হয়ে ওর বাড়ির আশেপাশে বারবার যাইতাম, 2 দিন পরেই যাইতাম, মানে পাগলের মতো হয়ে গেছিলাম। পরে শেষ পর্যন্ত আমি আর থাকতে পারতেছিলাম না, আমার বউয়ের জন্য, আমার বাচ্চার জন্য আমি আর থাকতে পারতেছিলাম না। পরে আমি বললাম যে, ঠিক আছে, আমি তোমার শর্ত মেনে নিব, তুমি কী চাচ্ছ? আমার মেয়েটারে কী হলে তুমি আমার মেয়েটারে আমার কোলে দিবা, আমার বাচ্চাটারে তুমি আমার কোলে দিবা, তুমি কী চাচ্ছ আমাকে বলো। ও আমাকে বলে, তুমি আমার এখানে চলে আসো, আইসা তুমি মুসলিম হও, তুমি মুসলিম ধর্ম গ্রহণ করো, দেন আমি সব কিছু মেনে নিব। তাই বললাম, আমি ওখানে চলে যাব, মুসলিম ধর্ম গ্রহণ করব, সবই ঠিক আছে, কিন্তু আমার তো আমি কি করব পরে? আমি তো কোনো কাজ কাম জানি না, আমি কি আবার স্বর্ণকারের দোকানে চাকরি করব না কি করব? ও আমাকে বলে, না, স্বর্ণকারের দোকানে চাকরি করবা কেন? তুমি তোমার আব্বুর কাছ থেকে কিছু গয়নাগাটি চুরি করে নিয়ে আসো, তোমাদের দোকানে কিছু গয়নাগাটি নিয়ে তুমি চলে আসো, এবং আসার পরে ময়মনসিংহে আমার বিয়ে করে মানে আমাদের এলাকাতেই থাকবা, আমাদের বাড়িতেই থাকবা, মানে আমার সাথেই থাকবা। আমার আব্বা তোমাকে একটা ব্যবসা ধরাই দিবে, তুমি এই ব্যবসা করবা, তুমি মুসলিম ধর্ম গ্রহণ করবা। তো ধর্মের প্রতি আমার টান ভালোবাসা যেমনই ছিল, আমার বাচ্চাটার জন্য আমি থাকতে পারতাম না। মানে আমার বাচ্চাটা এত কিউট ছিল ভাই, মানে রাস্তা দিয়ে আমি কোলে করে নিলে অনেকেই বলতো যে, এটা কি মানে আসলেই কোনো ডল না কোনো মানুষ, মানে এত পুতুলের মতো ছিল, এত সুন্দর ছিল। পরে লাস্ট পর্যন্ত আমি মানে নিজের মনের সাথে যুদ্ধ করতে একটা সময় প্রচণ্ড রকমের ক্লান্ত হয়ে গেলাম। মনের সাথে যুদ্ধ করতে ক্লান্ত হয়ে গেলাম, আমি আর নিতে পারতেছি না। আমি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েই বসছি যে আমি মুসলিম হয়ে যাব।
আমার দ্বারা আর পসিবল না, আমার দ্বারা আর সম্ভব না, আমি আমার মেয়ের ছাড়া থাকতে পারবো না। আমি ওরে বললাম যে ঠিক আছে আমি মুসলিম হয়ে যাব, তুমি কি করতে হবে বলো, বলো তোমাদের দোকান থেকে গয়নাগাটি নিয়ে আসো। তো একদিন দুপুরবেলা আমি ঠিকই যেভাবে বলছি, যেহেতু দোকানের সব আমার কাছেই, আমি দোকানের কর্মচারীর চোখে ফাঁকি দিয়ে আমাদের পকেটের মধ্যে, ধরেন স্বর্ণর তো অনেক দাম, মানে 2 পকেটে মোটামুটি যতটুকু পারছি স্বর্ণ গয়না নিয়ে নিছি। মানে এটা ওইটা অনেক কিছু নিয়ে আমি দোকান থেকে বেরিয়ে গেছি, এবং বেরিয়ে আসার সময় আব্বুকে একটা চিঠি লিখে আসছি যে আব্বু আমি আর কখনোই ফিরবো না তোমাদের মাঝে, আমি আর কখনোই আসবো না, হ্যাঁ যদি পারো আমাকে মাফ করে দিও, আমি তোমাদের সাথে আর কখনোই যোগাযোগ রাখবো না। আর তোমার কাছ থেকে যে গয়নাগাটিগুলো নিয়ে গেছি, ভগবান যদি আমাকে মানে করে, আমি তোমার এই গয়নাগাটিগুলো ফিরিয়ে দিব, আমি এগুলো কিছুই তোমার রাখবো না, সব আমি তোমার ফিরিয়ে দিব। এগুলো বইলে আমি তখন এই গয়নাগাটিগুলো নিয়ে তখন আমি বাসে উঠে গেলাম, আমি ময়মনসিংহে চলে আসি। সুন্দর সময় আসলে পর ও তখন আমাকে ঘরে নেয়, আমাকে ঘরে যায়, এবং এই আজকে এতগুলো বছর পর আমি আমার মেয়েটারে কোলে নিতে পারি। মেয়েটারে কোলে নিয়ে আমি কান্না করে দিচ্ছি, গয়নাগাটিগুলো আমি ওর কাছে দিলাম। দেওয়ার পরে আমি মোবাইল নাম্বারটাও চেঞ্জ করে ফেলি, আমার যে ফোন নাম্বারটা ছিল এটাও চেঞ্জ করে ফেলি, নতুন একটা নাম্বার নিছি। তো এখানে আমি তখন পড়ে আসি, আমার বউয়ের কাছে, সন্তানের কাছে আসি। পরের দিন ও আমারে বলে গোল্ডগুলো বিক্রি করবে, মানে গোল্ড বিক্রি করার জন্য আমাকে নিয়ে দোকানে যাবে। তো আমি তখন আমি তো গোল্ড নিয়ে আসছি ভাই, আমি তো জানি ওখানে কী কী আছে, মানে গোল্ড 3 ভাগের 1 ভাগও নাই, মানে 3 ভাগের 1 ভাগ গোল্ডও নাই, 2 ভাগে নাই, মানে 2 ভাগে নাই এখানে। পরে আমি বললাম যে কী ব্যাপার নীলা, গোল্ড তো আরও থাকার কথা। ও আমাকে বলে মানে তুমি যা দিছো তাই তো এখানে। আমি বললাম না, আমি তো আরও অনেক গোল্ড আনছি, এখানে তো আরও অনেক গোল্ড ছিল, স্বর্ণ আরও ছিল, তো এখানে কম কেন, মানে তুমি কি নিয়ে গেছো? ও আমার বলে হ্যাঁ, তুমি না আসতে আমার চোর বানিয়ে ফেলতেছো, মানে আমাকে তেরে আসে মারার জন্য, এমন একটা অবস্থা। তেমন আচ্ছা ঠিক আছে, আমার সাথে এরকম করো না, ঠিক আছে যা আছে তা। এই গোল্ডগুলো তখন বিক্রি করছি, তাও প্রায় 3.5 লাখ টাকার মতো গয়না বিক্রি করছি। 3.5-4 লাখ টাকার মতো গয়না হবে, প্রায় ধরেন না আনুমানিক মানে 4.5 লাখ টাকা হয়েছে। এই গোল্ডগুলো বিক্রি করলাম, করার পরে তখন আমি আসছি ওদের এলাকাতে আসছি। আসার পরে ও তখন ওর আব্বারও বলতেছে যে আব্বু তাহলে ওরা একটা ব্যবসা ধরে ওই টাকার মধ্যে। তো ওর আব্বা বলে এই টাকার মধ্যে কিসের ব্যবসা ধরাবো, ওই টাকার মধ্যে কোনো ব্যবসা দেওয়া যাবে নাকি, ব্যবসা করতে হলে আরও টাকা লাগবে, এটা সেটা। পরে আমি বললাম আমি তো স্বর্ণকারের কাজ জানি, তাহলে আমাকে একটা গোল্ডের দোকানে দিয়ে দেন। উনি বলে তা গোল্ডের দোকান দিতে আরও টাকা লাগবে, এত টাকা কই পাবো? ঠিক আছে যে টাকা আছে এই টাকা, মানে ওর বাবার আমার মার্কেট আছে, ওর বাবার বলে আমার মার্কেটের মধ্যে আমি ওখানে তোমার একটা দোকান দিয়ে দিব। তো মার্কেটের মধ্যে একটা দোকান দিয়ে দেয়, মুদির দোকান, মানে মুদির দোকান, চাল ডাল তেল পেঁয়াজ রসুন, মানে মুদির মালামাল উঠায়, এগুলো না আমার তখন ক্যাশে বসায়। সারাদিন আমার মানে 100 টাকাও বিক্রি হয় না, মানে এরকম একটা অবস্থা। গ্রামের মধ্যে দোকান বুঝেন তো, বেচা বিক্রি না হোক, কিন্তু এরপরও তো আমার মেয়েটার আমি পাচ্ছি, বা আমার মেয়েটার আমি করে নিতে পারতেছি, মেয়েটা আমার কাছে আসতেছে, বা এই ভালোটা তো আমার মাঝে লাগতেছে। তো আমি মেয়েটারে পাচ্ছি, মেয়েটারে করে নিতেছি, এইটুকুন আমার ভিতরে শান্তি লাগতেছে। এই শান্তি নিয়ে আমি তখন পড়ে আসি, আমি তখন এই শান্তিটা নিয়ে পড়ে আসি। যাই হোক, এমন করে আমি তখন, ওরা আবার আমার মুসলিম বানাই ফেলছে, আমার কলমা পড়াইছে, আমারে ধর্ম পরিবর্তন করাইছে, আমার মুসলিম বানাইছে, এবং মুসলিম বানাই তখন মুসলিম ধর্ম পালন করি। আমি নামাজ পড়ি, জোহরের নামাজ পড়ি, ফজরের নামাজ পড়ি, এবং সূরা কেরাত পড়ি, মানে যেভাবে একজন মুসলিম চলাফেরা করে ওভাবেই চলাফেরা করি। তো পরিবারে কিন্তু অনেক অভাব থাকে, মানে আমার কাছে টাকা পয়সা থাকে না ওইভাবে। আর আমি আমার আব্বা আমার সাথে, এরই মাঝেও আবার আমার বলতেছে যে তুমি তোমার আব্বুর কাছে যাও, তোমার আব্বুর কাছে গিয়ে তোমার আব্বুরে পাম টাম দিয়া তুমি আরও কিছু গোল্ড নিয়ে আসো তোমাদের দোকান থেকে। আমি বলছি আমার জীবন থাকতে আমি কখনোই আর আমার আব্বার কাছে যাব না, যেহেতু আমি মুসলিম হয়ে গেছি, আমি মুসলিম ধর্ম গ্রহণ করছি, এরপরে আমি আর কোনোদিন আমার আব্বার সামনে আমি পড়বো না। আমার জীবন থাকতে আমি আর কখনোই আমার আব্বার সামনে যাব না, তুমি এরকম উল্টাপাল্টা কথা আমারে বইলো না। আমার বলতেছে যাবা না কেন, গেলে সমস্যা কি, তুমি যাও, তোমারই তো বাবা, গেলেই তো তোমার সাথে কথা বলবে, সব কিছু ঠিক হবে। আমি বলছি না, তুমি যত যাই বলো, তুমি যেটাই বলো, আমি আর আমার আব্বার সামনে পড়তেছি না, আমি আব্বার সামনে আর কখনোই যাব না। যে পরিমাণের কষ্ট আমি আমার আব্বাকে দিছি, এরপরে আর আব্বার সামনে মানে যাওয়া আমার পক্ষে সম্ভব না। এই নিয়ে তখন ওর সাথে আমার ঝগড়া, তুমি যাবা না কেন, তোমার আমি যাইতে বলছি, তুমি যাও, তোমার আব্বুর কাছে যাও, এখান থেকে গয়না নিয়ে আসো, তুমি কয় টাকা দোকানদারি করো, তোমার কি ইনকাম, কোনো লাভ হয় না, কিছু হয় না, দোকানে কয় টাকা ইনকাম করো, তুমি চলতে পারো না, তুমি তো তোমার শ্বশুরের টাকায় চলো। তো আমি ভাই আমার কাছে মনে হয় কম করে হলেও আমি 15 থেকে 16 লাখ টাকার গয়না নিয়ে আসছি, আমার 2 পকেটে মিলায় 15 থেকে 16 লাখ টাকার গয়না ছিল। এর মাঝে মাত্র 4 লাখ টাকা ধরলাম, 4 লাখ টাকার গয়না আমি বিক্রি করছি, আর বাকিগুলো রাতের মধ্যে সরাই ফেলছে। আবার এসব বিষয় নিয়ে কথা বলতে গেলে ওর সাথে আমার ঝগড়া, এসব বিষয় নিয়ে কথা বলতে গেলে ও আমার সাথে মানে আমাকে তেড়ে আসে মারার জন্য, আমার সাথে খারাপ ব্যবহার করে, দুর্ব্যবহার করে, মানে খুব বাজে একটা অবস্থা। এরকম করতে করতে হঠাৎ করে ভাই খেয়াল করে দেখলাম কি ওর ফোনে কথা বলার প্রবণতা বেড়ে গেছে। মানে কীভাবে জানি ফোন আসলেই আমার সাথে ঘুমায়, ফোন আসলে এখান থেকে চলে যায়, ফোন আসলেই চলে যায়, মানে কল আসছে, মোবাইল আসছে, ও বেরিয়ে যায়। কই যেতেছো, একটা ফোন আসছে, কার সাথে কথা বলতেছো, আমারে বলে না, তুমি কার সাথে কথা বলো, আমাকে তো বলবা কার সাথে কথা বলতেছো।
আমার কিছুই বলে না, কার সাথে কথা বলে কিছুই বলে না, এবং কয়দিন পর পর ময়মনসিংহ শহরে চলে যায়। তা শহরে কেন যাইতেছো? শহরে তোমার কাজ কি? আমার কাজ আছে, আমার এই কাজ, আমার ওই কাজ, শহরে বিভিন্ন কাজ দেখে ও তখন চলে যায়। এরই মাঝে ও আবারও কিন্তু বেবি কনসেপ্ট করে, ওর পেটে বাবু আসে, ওই তখন ওষুধ খেয়ে নিজে বাচ্চাটা নষ্ট করে ফেলে। মানে আমি তখন বললাম যে বেবিটা নষ্ট করলা কেন? আমাকে বলে বাচ্চা নষ্ট করছে এই কারণে যে তুমি তো নিজেই চলতে পারো না, নিজেই খাইতে পারো না, তা বাচ্চারা খাওয়া বাকি, তোমার বাচ্চারা তুমি কী খাওয়াবা? বাচ্চারা খাওয়ানোর মতো টাকা তো তোমার কাছে নাই, তুমি নিজেই তো পেট ভরে ভাত খেতে পারো না, এই জন্য বাচ্চারাকে কী করবো? বাচ্চারা আর কষ্ট দিতে চাই নাই, তাই তো বাচ্চাটা আমি মেরে ফেলছি, এরকম করে আমারে বলে। তো এই দুনিয়াতে এসে কষ্ট পাওয়ার ছিল, পেটের মধ্যে মেরে ফেলছে, ওটা কি ভালো না? কী করবো আর বলেন? আসলে কাউরই তো কোনো কিছু বলার না, আমি কারে বলবো, কিভাবে বলবো? না আমার কেউ কোনো আমার কথা শুনে, না কেউ আমার কথা মানে, আমি তো আমার মতো করে এক চন্ন সারা জীবনের ভিতরে আমি পড়ে গেলাম, এক ছন্নছাড়া জীবনে পড়ে গেছি। এবং ও তখন ফোনে কথা বলে, প্রচণ্ড ফোনে কথা বলে, এবং ওর বাপ মা আমার সাথে ভালো ব্যবহার করে না, ওর বাবা আমার সাথে কুকুরের মতো ব্যবহার করে। কী বলবো, পারতেছে না, উনি আমার গায়ে হাত তোলে এবং কথায় আমাকে তেড়ে আসে মারার জন্য। আমাকে খাইতে বসলে ওরা কী পরিমাণের ব্যবহার করে আমাকে আমি বলে বোঝাতে পারবো না। এবং পচা ভাত, পচা তরকারি আমাকে খেতে দেয়, ভালো কোনো খাবার আমার দেয় না, এবং ভালো কোনো খাবার রান্না হলে আমাকে দেয় না। ধরেন পুরনো কোনো তরকারি থাকলে ওইটা দিয়ে আমার ভাত খাইতে দেয়, নতুন তরকারিটা দেয় না। আমি এগুলো দিয়ে মাঝে মাঝে প্রচুর কান্না করেছি। আমি কোন পরিবারের সন্তান ছিলাম? আমার বাবার, আমাদের বাসার নিচে আমাদের নিজেদের 2টা গাড়ি ছিল, আমার আব্বার কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য। আমি সেই পরিবারের সন্তান হওয়ার পরে আমি আজকে কী করতেছি আমি নিজে বুঝাইতে পারি না। চিৎকার করে রাতের বেলায় কাঁদি। ওদের বাড়ির পাশেই হচ্ছে একটা পুকুর আছে, পুকুর পাড়ে বসে আমি রাতের বেলায় চিৎকার করে কাঁদি যে আল্লাহ আমি এটা কী করলাম, আমি কী করি? তখন আমি আল্লাহকেই ডাকতাম যে আল্লাহ আমি কী করলাম এটা। এরকম করে সময়গুলো কাটতেছে। তাই এমন করতে করতে একদিন হলো কি, হঠাৎ করে ও দুপুরে আমার বলতেছে যে আমি ইয়েতে যাবো, দুপুরে আমার বলতেছে আমি একটু মার্কেটে যাবো, মেয়েটার জন্য কিছু কেনাকাটা করতে হবে আমারে বলে। আর এর আগে কিন্তু কয়েকদিন ধরে খুব ময়মনসিংহ শহরে যাচ্ছে, আসতেছে, কেমন করে জানি একটু খুব ব্যস্ত বোঝা যাচ্ছিল। কেন এত ব্যস্ত, কেন কী করতেছে ওটা আমি জানি না, আমি কিছুই বুঝি না। এরকম করতে করতে হঠাৎ করে করলো কি, আমারে বলতেছে যে আমি একটু ময়মনসিংহ শহরে যাবো, মেয়ের জন্য কিছু কেনাকাটা করবো। তা আমি ভাবলাম যে ভালো কথা, মেয়ের জন্য কেনাকাটা করবো, মেয়ের জন্য কাপড় চোপড় লাগতেই পারে, তো যাও মেয়ের জন্য কিছু কেনাকাটা করো। এই কথা বললো। তখন কী করলো, মেয়ের জন্য কেনাকাটা করার জন্য ময়মনসিংহ শহরে গেল। শহরে যাওয়ার তখন আমি তো দোকানে সন্ধ্যার পরে আমি তখন দোকান থেকে সন্ধ্যা বলতে রাত 9টার দিকে দোকান বন্ধ করে তখন বাসায় আসছি। আসার পর আমি আমার শাশুড়ি বলতেছি, মা এই নীলা কোথায়? পরে আমারে বলে নীলা তো এখানে নাই। নীলা এখানে নাই কোথায়? বলো তো ময়মনসিংহে। তা ময়মনসিংহে কোথায়? বলে আমার বোনের বাসায়, ওর মা বলতেছে। তাই আমি বললাম আজকে আসবে না? বলে না আজকে আসবে না, রাত হয়ে গেছে। পরে আমি বললাম কবে আসবে? বলে আমি জানি না। ওরা মতো আমার সাথে ভালো করে কথা বলে না, বলে আমি জানি না। পরে আমি মোবাইল ফোনটা হাতে নিলাম, ওর নাম্বারে কল দিলাম, নাম্বারটা বন্ধ। রাতে আমার আর ঘুম আসতেছে না, কী ব্যাপার, মেয়েটারে নিয়ে কোথায় চলে গেল? কোনোভাবে রাতটা তখন কাটাইলাম। রাতটা কাটানোর পরে সকালবেলা আমি তখন দোকানে গেলাম, আবারও যাইয়া ওর বাবারে বলতেছি যে কী ব্যাপার আব্বু, নীলা কই? এই বেটা তুই নীলা করতেছিস কেন? তুই কি বউ ছাড়া কিছু বুঝোস না? এই তোর বাড়ি কই, তোর ঘরে কই? তুই তোর বাড়ি যা, তুই ঘরে যা। হঠাৎ করে খারাপ ব্যবহার, যে এরকম খারাপ ব্যবহার করতেছেন কেন? এই তোর সাথে খারাপ ব্যবহার করতেছি এই তুই কী বললি? এই কথা বলেই উনি দোকানে 8-10 জন লোকের সামনে এসে আমার মারতে শুরু করে। 8-10 জন লোকের সামনে এসে আমার মারতে শুরু করে, আমার কলার চেপে ধরে আমাকে মারতেছে। ওনাকে সবাই এসে ধরতেছে, আর তুই বেরো আমার দোকান থেকে। এবং আমার দোকানে যে টুকিটাকি মালামাল ছিল, মুদির মালামাল, এগুলো উনি সব হাতে নিয়ে সব বাইরে ফেলে দিতেছে, সব বাইরে ঢিল মেরে ফেলে দিতেছে। তুই আমার এখান থেকে বেরো, তুই এখানে থাকবি না। এই তুই আগে হিন্দু ছেলে, আমি খবর পাইছি তুই বেটা হিন্দুর ছেলে, তুই এখানে থাকবি কেন? উনি আমাকে মাইরা একরকম বলে এখান থেকে বেরো। সবাই তখন বলতেছে যে এখানে দোকানদার সবাই জানতো আমি ওই বাড়ি জামাই, বলে জামাই আপনি বেরোন তো, জামাই আপনি বেরোন, একটু বেরোন। পরে আমি এখান থেকে বের হইলাম। এবং বের হওয়ার পরে আমি তখন চিন্তা করলাম, আমি এখান থেকে গোপনে খবর নিলাম যে ওর ইয়েটা কোথায়, ওর খালার বাড়িটা কোথায়। তো একজনের কাছ থেকে আমি খবরটা পাইলাম ময়মনসিংহে কোথাও ওর খালার বাসা। আমি ডিরেক্টলি ওই খালার বাসায় গেছি দুপুরবেলা। যাওয়ার পরে কলিং বেল টিপার পরে আমি ঘরে রুমের মধ্যে ঢুকার পরে ও আরেকটা রুমের মধ্যে টিভি দেখতেছে। এখান থেকে আসছে, আইসা আমার বলতে, এই তুই এখানে কেন? আমারে বলতেছে তুই এখানে কেন? আমি বললাম যে তুমি এখানে কেন? আমার ফোন ধরো না, ফোন মোবাইল বন্ধ করে রাখছো, কী ব্যাপার? বলে এই তুই এখানে কেন? এটা তুই আমার বাবার সাথে ঝগড়া করে না আসলি কেন? এই তুই দোকানে আমার আব্বার গায়ে হাত দিছস, তুই আমার আব্বারে মারছিস। আমি তোমার আব্বারে মারবো কেন? তোমার আব্বা অনেক মানুষের সামনে আমার গায়ে হাত তুলছে। বলে এই তুই ছোটো লোক, তুই তোর এটা বলে জুতাটাগুলো আমাকে দাপ দাপ করে কয়টা ভারী আমার গালের মধ্যে দিয়ে দেয় ওর খালার সামনে, ওর খালুর সামনে।
জুতার বাড়ি আমাকে মানে মারতেছে। আমি বলি এটা কী করতেছো আমারে, এটা কী করতেছো? আমারে বলে তোরে যা বলছি তাই, বাইরে এখান থেকে বেরো। দুইটা ধাক্কা দিয়ে আমাকে ওখান থেকে বের করে দিল। এবং আমি তখন বিল্ডিংয়ের নিচে, ওই বিল্ডিংয়ের নিচে দাঁড়ায় আছি। কিরে ওইটা কেন করলো? তো বিল্ডিংয়ের পাশেই হচ্ছে একটা হসপিটাল আছে, সরকারি হসপিটাল। সরকারি হসপিটাল নিচে গিয়ে দাঁড়ায় আছি সন্ধ্যার সময় পর্যন্ত ওইখানে। পরে কলা বনমিল কিনে খাইলাম, খাওয়ার পরে রাতটা ওইখানে কাটাই দিলাম। সকালবেলা আমি বিল্ডিংয়ের নিচে দাঁড়ায় আছি, আমার মানে সাহস হচ্ছে না যে আমি ওদের রুমে যাব বা রুমে গিয়ে নীলার সাথে কথা বলবো, কারণ রুমে গেলেই তো আবারও খারাপ ব্যবহার করবে, আবারও তেরে আসবে, আমাকে মারার জন্য দুর্ব্যবহার করবে। তো আমি কী করব? তাই এই জন্য আমি তখন মানে বিল্ডিংয়ের নিচে দাঁড়ায় আছি, আর বিল্ডিংয়ের উপরের দিকে ওর মানে দিকে তাকায় আছি। কী করবো আসলে, মানে কোনো কিছুই তো বুঝতে পারতেছি না যে কী করার আছে। ওর দিকে তাকায় আছি, মানে বিল্ডিং দিকে তাকায় আছি। ওই দিন ওই সারাটা দিনই বিল্ডিংয়ের নিচে তাকাই ছিলাম, এবং রাতের বেলায় একই আমি আবারও ওই আপনার হসপিটালের সামনে শুয়ে আছি। মানে যাবোটা কোথায়? আমি তো আমার পরিবারের কাছেও ফিরে যেতে পারবো না, আর আমার তো যাওয়ার আর কোনো জায়গাও নাই। কোথায় যাবো? আব্বা আম্মা তো জানে আমি মুসলিম হয়ে গেছি, তারা কেমনে কেমন খবরও পাইছে আমি মুসলমান হয়ে গেছি, তারা আর আমারে মেনে নিবে না। তো এরপরে আমি এখানে থাকি। এর পরের দিন মানে ওই দিনটা কাটে, ওই রাতটাও কাটে। এরপরের দিন সকালবেলা 10টার দিকে আমি আবারও বেহায়ার মতো ওদের ঘরে দরজা গিয়ে নক দিলাম। দরজা নক দেওয়ার পরে ওর খালা তখন দরজা খুলছে। তো ওর খালাটা অনেক ভালো। দরজা খোলার পরে আমি বললাম, খালা নীলা কোথায়? পরে বলতেছে, নীলা কোথায় তুমি জানো না? আমি বললাম যে না। বলে, নীলা তো গতকালকে রাতে দুবাই চলে গেছে। আমি বললাম মানে দুবাইতে? দুবাইতে কোথায় গেছে? বলে, বাবা দুবাই গেছে, আমি এটাই জানি, দুবাইতে কোথায় গেছে এটা আমি জানি না। দুবাইতেও কার কাছে যাবে? মানে দুবাইতেও কোথায় যাবে, কার কাছে যাবে, এটা আপনি কী বলতেছেন? বলে, বাবা আমি এত কথা বলতে পারবো না, আমি শুধু এটা যেন দুবাইতে চলে গেছে। আমি মনে হয় জায়গাটার মধ্যে ঘুরে পড়ে যাবো। মানে আসলেই আমি মানে সারাটা দিনের ক্লান্ত, আজকে 2টা দিনের ক্লান্ত, খাওয়া নাই, ঘুম নাই, হসপিটালের সামনে ভাই ঘুমানো যায়। আমি ওই জায়গাটার মধ্যে মানে বসে গেছি, বসে কান্না করতে শুরু করছি। পরে ওর খালা কী করলো, এক গ্লাস পানি এনে ঘর থেকে আমাকে দিল। এই পানিটা খাইছি। পরে আমার বলে ঘরে আসো, মানে আমার ঘরে নিয়ে মানে রুমে নিয়ে যাচ্ছে। রুমে নিয়ে উনি আমার ভাত দিল, ভাত তরকারি দিল। আমি তখন ভাত তরকারিগুলো খাচ্ছি, আর আমি খাইতে পারতেছি না, চোখের পানি টপ টপ করে হচ্ছে পড়তেছে প্লেটের মধ্যে। পরিণামে বলতেছে, বাবা খাও। আমি বললাম তো বুঝতে পারতেছি না আমি মানে। পরে বলে, তোমার একটা কথা বলি বাবা, তোমার সম্বন্ধে আমি সব কিছুই জানি, তোমার সম্বন্ধে সব কিছু নীলা আমাকে বলছে। আমি তো তোমার মায়ের মতো, তোমাকে একটা অনুরোধ করি, তুমি তোমার পরিবারের কাছে ফিরে যাও, আমারে বলে। আমি বললাম, তা পরিবারের কাছে ফিরে যাব? আমার পরিবারকে আমাকে মেনে নিবে? আমার মেয়েটার জন্য আমার খুব কষ্ট হচ্ছে। উনি বলে, আবারও সেই মেয়ের কথা বলতেছ? মেয়ে যদি তোমার থাকে, আর আল্লাহ যদি তোমার মেয়ে তোমার ভাগ্যে রাখে, তোমার মেয়েকে নিয়ে নীলা যেখানেই যাক, তোমার মেয়ে তোমার কাছে একদিন ফিরে আসবে। তোমার মেয়ে তোমার কাছে ফিরে আসবে, এটা নিয়ে তুমি টেনশন করো না। তুমি তোমার সিলেটে বাবা মায়ের কাছে চলে যাও। আমি বললাম, আমি তো সিলেটে বাবা মায়ের কাছে যেতে পারবো না, তাদের কাছে যাওয়ার কোনো মুখ আমার নাই। আমার একটাই রাস্তা খোলা আছে, এটা হচ্ছে উপরওয়ালার কাছে চলে যাওয়া। কেউ তাকে ভগবান বলে, কেউ তাকে আল্লাহ বলে, কেউ তাকে গড বলে, এক একজন এক এক ভাষায় বলে, কিন্তু তিনি তো একজন। আমি তিনার কাছে চলে যাব। কথা বলে তার এখান থেকে খাওয়া দাওয়া করছি, ওইটা আমি বেরোইছি। বেরোয়ার পরে দিনের আলো ঝলমল করতেছে, একটা অনেক বড় সূর্য মাথার উপরে ঝুলতেছে। ভাই, এই কর্মব্যস্ত মানুষগুলোর মাঝে আমার কাছে মনে হচ্ছে পৃথিবীটা একেবারে অন্ধকার। আমি পৃথিবীতে কোনো আলো দেখতে পাচ্ছি না, অন্ধকার হয়ে দিছে। আমার দৃষ্টিতে কোনো আলো নাই, যেদিকে তাকাই সেদিকে অন্ধকার, সেদিকে অন্ধকার। একটা দোকান থেকে তখন বিষ কিনছিলাম, এবং বিষ কেনার পরে দিনে 2টা বাজে তখন ঘড়িতে ওর বন্ধ নাম্বারে একটা মেসেজ লিখেছিলাম। মেসেজের কথাগুলো বলতে চাই না, কিছু কথা লিখেছিলাম ওর বন্ধ নাম্বার। জানি এই নাম্বার কখনোই ও খুলবে না, কারণ তো দেশে নাই। ওর কটা মেসেজ দিয়ে আমি তখন ওই গলির মধ্যে একটা ডোবা আছে, ডোবার পাশে আমি তখন ওইখানে গিয়ে বিষটা আমি খেয়ে ফেলি। বিষটা খাই, শুধু এটাই মনে আছে, এটা খাওয়ার পরেই আমি ওখানে আমি শুয়ে পড়ি, এবং এরপরে আমার আর কোনো কিছু মনে নাই। এবং আমার যখন জ্ঞান ফিরে, তখন আমি দেখি আমি হসপিটালে, ময়মনসিংহের ওই মেডিকেলে, এবং মেডিকেলে আমি আছি। এবং আমার মানে আমি এখানে কাউরেই চিনতে পারছি না। মানে ডাক্তার বলতেছে আমাকে বারবার যে আপনার পরিচয় দেন, কোত্থেকে আসছেন, আপনার বাড়ি কই। পরে কান্না করতে করতে আমার বাসার ঠিকানা আমি দিলাম, বাসা বলতে আমার সিলেটের ঠিকানা দিলাম, বাড়ির ঠিকানা দিলাম। পরে আমার
আমার আব্বুর ফোন নাম্বারটা আমার মুখস্থ ছিল, তো কখনোই কাউরে বলি নাই। পরে খুব কষ্ট হচ্ছে, মানে হসপিটালে বেডে শুয়ে আর নিতে পারতেছিলাম না, এই জন্য আব্বুর ফোন নাম্বারটা ওই ডাক্তারকে বলি। ডাক্তার আমার ফ্যামিলির সাথে কন্ট্রাক্ট করে এবং খুব দ্রুতই আমার পরিবার তখন ময়মনসিংহে আসে এবং মেডিকেল থেকে আমাকে তখন ঢাকাতে রেফার করে। ঢাকা মেডিকেলে আমি প্রায় 21 দিনের মতো ছিলাম। প্রাইভেটে 21 দিন আমার ট্রিটমেন্ট করে আমার বাবা মা, এবং 21 দিন পরে তারা আমাকে আবারও সিলেটে নিয়ে যায়। 2015 সালের কথাগুলো আমি বললাম, 15 শেষের দিকে। পরে বাসায় নিয়ে যায়, বাসায় নিয়ে যাওয়ার পরে খুব বোবা হয়েছে, আর কথা বলতে পারি না। আমার পরিবার আমার সাথে কোনো খারাপ ব্যবহার করে না, আমার বাবা মা কেউ আমার সাথে কোনো খারাপ ব্যবহার করে না। বাবা বুঝায়, মা বুঝায়, পৃথিবীতে হুটহাট করে কাউকে বিশ্বাস করতে নাই, মানুষ মানুষকে ধোকা দেয়, স্বার্থের জন্য একে একে ব্যবহার করে। আমাকে বোঝাচ্ছে আর আমি কান্না করতেছিলাম, কথাগুলো শুনতেছিলাম। আমি আর কখনোই নীলার কোনো খবর নেই। 2015 সাল থেকে এখন 2025 সাল চলতেছে, আমি কখনোই ওর কোনো খবর নেই না। ও কোথায় আছে না আছে আমি তাও জানি না। ওর খালা আমাকে বলেছিল যে মেয়ে যদি তোমার সত্য হয়ে থাকে, ভগবান বলো বা আল্লাহ বলো, সে আল্লাহ যদি তোমার মেয়েকে তোমাকে দিয়ে থাকে, তবে তোমার মেয়ে তোমার কাছে একদিন ফিরে আসবে। আমারও দৃঢ় বিশ্বাস আমার মেয়ে হয়তো কোনো একদিন আমার কাছে ফিরে আসবে। আমি এরপরে আর বিয়েও করি না, আর কোনো ধর্মও পালন করি না, না মুসলিম ধর্ম না হিন্দু ধর্ম। দোকানে যাচ্ছি, কাজ করতেছি, বাড়িতে আসছি, খাইতেছি। আর আমার বিয়ের জন্য আমার পরিবার আমাকে প্রেশার দেয় না। তারাও বুঝতে পারছে যে আমি অনেক বেশি শর্ট খেয়েছি, এইভাবে বেঁচে আছি। জানি না হঠাৎ করে ভগবান কিভাবে আপনার এই ভিডিওগুলো আমার সামনে একদিন এসে পড়লো। কয়েকটা গল্প শুনলাম, খুব খারাপ লাগলো, এবং ভিতরের কষ্টগুলো কেমন জানি মনে হলো যেন আমি অন্য কারোর সাথে ভাগাভাগি করতে পেরেছি। একটা সময় মনে হতো দুনিয়ার সবচেয়ে কষ্টকর মানুষটা মনে হয় আমি। কিন্তু আপনার গল্পগুলো পাওয়ার পরে এখন দেখতেছি আমার মতো কষ্টপ্রাপ্ত মানুষই পৃথিবীতে আরও আছে। তাদের মাঝে আমি বিকাশ কুমারও বেঁচে আছি। আমার গল্পটা আপনাকে বললাম, যদি মনে চায় আমার গল্পটা আপনি রেকর্ড করবেন। ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা, ভগবানের আশীর্বাদ রইল। বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত সিলেটের ভাই বিকাশ কুমারের জীবনের বাস্তব গল্পটা আমার মুখে শোনার জন্য। বিকাশ কুমার, অনেকেই জানি এই গল্পে কমেন্ট বক্সে অনেকেই লিখবেন যে ভাই এই গাদার গল্প কেন রেকর্ড করলেন, এর মতো গাদা তো পৃথিবীতে হতেই পারে না, এই আসলেই গাদা। আমরা এই দুনিয়াতে বোকা মানুষগুলোকেই ধোকা দিই, আমরা এই পৃথিবীতে বোকা মানুষগুলোকেই ধোকা দিই। আর কেন জানি আমরা ওই বোকা মানুষগুলোকেই ধোকা দেওয়ার জন্য খুঁজতে থাকি। তো যেটা নীলা করেছে, নীলা এই শাস্তি পৃথিবীতে অবশ্যই পাবে। দেখেন, ধর্ম তো অবশ্যই আছে, আল্লাহ আছে, ভগবান আছে, বা যে যার ধর্ম পালন করে। কিন্তু আপনি যদি কাউকে ধোকা দেন, আপনি যদি কারোর সাথে বেইমানি করেন, হোক সে হিন্দু, হোক সে মুসলিম, হোক সে খ্রিস্টান, হোক সে আদার ধর্ম, কিন্তু সে তো মানুষ, এবং প্রতিটা মানুষের ডাকে সৃষ্টিকর্তা শুনতে পায়, প্রতিটা মানুষের আত্মনাতে সৃষ্টিকর্তার কান পর্যন্ত পৌঁছে। আপনি মুসলিম হয়ে কোনো হিন্দু ভাইকে ধোকা দিয়েছেন বলে আপনি যদি মনে করে থাকেন যে না আমি তো হিন্দুকে ধোকা দিয়েছি, আল্লাহ আমার কিছুই করবে না, না ভাই, আল্লাহ মুসলিমের জন্যও আছে, আল্লাহ হিন্দুর জন্যও আছে। তো এই জন্য রাসূলের শিক্ষা যাদের মনে আছে তারা কখনোই এগুলো করবে না। তো যেটা করেছে নীলা, এটার জন্য নীলা অবশ্যই শাস্তি পাবে, অথবা শাস্তি পাচ্ছেও, বিকাশ কুমার হয়তো জানে না। আল্লাহ সবাইকে এরকম কালনাগিনের হাত থেকে রক্ষা করুক, এই শুভকামনায় আজকের মতো আমি আপনার এখানেই বিদায় নিচ্ছি। আপনার সাথে আমার দেখা হবে ইনশাআল্লাহ অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।